বিনোদিনী তাহার পল্লী হইতে সর্বতোভাবে বহুদূরে গিয়া পড়িয়াছে তাহা পদে পদে অনুভব করিতে লাগিল। স্বগৃহে তাহার নির্বাসন, কোথাও তাহার এক মুহূর্তের আরামের স্থান নাই। ডাকঘরের বুড়ো পেয়াদা বিনোদিনীর অবাল্য পরিচিত। পরদিন বিনোদিনী যখন পুষ্করিণীর ঘাটে চান করিতে উদ্যত হইয়াছে, এমন সময় চিঠির ব্যাগ লইয়া পেয়াদাকে পথ দিয়া যাইতে দেখিয়া বিনোদিনী আর আত্মসংবরণ করিতে পারিল না। গামছা ফেলিয়া তাড়াতাড়ি উঠিয়া গিয়া তাহাকে ডাকিয়া কহিল, পাঁচু দাদা, আমার চিঠি আছে? বুড়া কহিল, না। বিনোদিনী ব্যগ্র হইয়া কহিল, থাকিতেও পারে, একবার দেখি। বলিয়া পাড়ার অল্প খান ৫-৬ চিঠি লইয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিল, কোনোটাই তাহার নহে। বিমর্ষ মুখে যখন ঘাটে ফিরিয়া আসিল, তখন তাহার কোনো সখী সকৌতকে কটাক্ষ কহিল, কি লো বিন্দি, চিঠির জন্য এত ব্যস্ত কেন? আর একজন প্রগলভা কহিল, ভালো ভালো, ডাকের চিঠি আসে, এত ভাগ্য কয়জনার। আমাদের তো স্বামী দেবর ভাই বিদেশে কাজ করে, কিন্তু ডাকের পেয়াদার দয়া হয় না। এইরূপ কথায় কথায় পরিহাস স্ফুটতর ও কটাক্ষ তীক্ষ্ণতর হইয়া উঠিতে লাগিল। বিনোদিনী বিহারীকে অনুনয় করিয়া আসিয়াছিল, প্রত্যাহ যদি নিতান্ত না ঘটে, তবে অন্তত সপ্তাহে 2 বার তাহাকে কিছু না হয় তো 2 ছত্র যেন চিঠি লেখে। আজই বিহারীর চিঠি পাইবার সম্ভাবনা অত্যন্ত বিরল, কিন্তু আকাঙ্ক্ষা এত অধিক হইয়া উঠিল যে দূর সম্ভাবনার আশাও বিনোদিনী ছাড়িতে পারিল না। তাহার মনে হইতে লাগিল যেন কতকাল কলিকাতা ত্যাগ করিয়াছে। মহেন্দ্রের সহিত জড়িত করিয়া বিনোদিনীর নামে নিন্দা গ্রামের ঘরে ঘরে কিরূপ ব্যাপ্ত হইয়া পড়িয়াছে, শত্রু মিত্রের কৃপায় বিনোদিনীর কাছে তাহা অগোচরে রহিল না। শান্তি কোথায়? গ্রামবাসী সকলের কাছ হইতে বিনোদিনী নিজেকে নির্লিপ্ত করিয়া লইতে চেষ্টা করিল। পল্লীর লোকেরা তাহাতে আরও রাগ করিল। পাতকিনীকে কাছে লইয়া ঘৃণা ও পীড়ন করিবার বিলাস সুখ হইতে তাহারা বঞ্চিত হইতে চায় না। ক্ষুদ্র পল্লীর মধ্যে নিজেকে সকলের কাছ হইতে গোপন রাখিবার চেষ্টা বৃথা। এখানে আহত হৃদয়টিকে কোণের অন্ধকারে লইয়া নির্জনে শুশ্রূষা করিবার অবকাশ নাই। যেখানে যেখানে হইতে সকলের তীক্ষ্ণ কৌতূহল দৃষ্টি আসিয়া ক্ষতস্থানে পতিত হয়, বিনোদিনীর অন্তঃপ্রকৃতি চুপড়ির ভিতরকার সবজি সজীব মাছের মতো যতই আশ্রাইতে লাগিল, ততই চারিদিকের সংকীর্ণতার মধ্যে নিজেকে বারংবার আহত করিতে লাগিল। এইখানেই স্বাধীনভাবে পরিপূর্ণরূপে বেদনাভাগ করিবার স্থানও নাই। দ্বিতীয় দিনে চিঠি পাইবার সময় উত্তীর্ণ হইতেছে, বিনোদিনী ঘরে দরজা বন্ধ করিয়া লিখিতে বসিল। ঠাকুরপো, ভয় করিও না, আমি তোমাকে প্রেমের চিঠি লিখিতে বসি নাই, তুমি আমার বিচারক, আমি তোমাকে প্রণাম করি। আমি যে পাপ করিয়াছি, তুমি তাহার কঠিন দণ্ড দিয়াছ, তোমার আদেশ মাত্র সে দণ্ড আমি মাথায় করিয়া বহন করিয়াছি। দুঃখ এই, দণ্ডটা যে কত কঠিন তাহা তুমি দেখিতে পাইলে না। যদি দেখিতে, যদি জানিতে পাইতে, তাহা হইলে তোমার মনে যে দয়া হইত, তাহা হইতেও বঞ্চিত হইলাম। তোমাকে স্মরণ করিয়া মনে মনে তোমার দুখানি পায়ের কাছে মাথা রাখিয়া আমি ইহাও সহ্য করিব। কিন্তু প্রভু, জেলখানার কয়েদি কি আহারও পায় না? শৌখিন আহার নহে, যতটুকু না হইলে তাহার প্রাণ বাঁচে না, সেটুকুও তো বরাদ আছে। তোমার 2 ছত্র চিঠি আমার এই নির্বাসনের আহার। তাহা যদি না পাই, তবে আমার কেবল নির্বাসন দণ্ড নহে, প্রাণদণ্ড। আমাকে এত অধিক পরীক্ষা করিও না, দণ্ডদাতা। আমার পাপ মন অহংকারের সীমা ছিল না। কাহারও কাছে আমাকে এমন করিয়া মাথা নোহাইতে হইবে, ইহা আমি স্বপ্নেও জানিতাম না। তোমার জয় হইয়াছে প্রভু, আমি বিদ্রোহ করিব না, কিন্তু আমাকে দয়া করো, আমাকে বাঁচিতে দাও। এই অরণ্যবাসের সম্বল আমাকে অল্প একটু করিয়া দিও, তাহা হইলে তোমার শাসন হইতে আমাকে কেহ কিছুতেই টলাইতে পারিবে না। এটুকু দুঃখের কথাই জানাইলাম। আর যেসব কথা মনে আছে, বলিবার জন্য বুক ফাটিয়া যাইতেছে, তাহা তোমাকে জানাইব না প্রতিজ্ঞা করিয়াছি, সেই প্রতিজ্ঞা রক্ষা করিলাম। তোমার বিনোদ বৌঠান। বিনোদিনী চিঠি ডাকে দিল। পাড়ার লোকে ছিছি করিতে লাগিল। ঘরে দ্বার রুদ্ধ করিয়া থাকে। চিঠি লেখে, চিঠি পাইবার জন্য পেয়াদাকে গিয়ে আক্রমণ করে। কলিকাতায় 2 দিন থাকিলেই লজ্জাধর্ম খোয়াইয়া কি এমনই মাটি হইতে হয়? পরদিনেও চিঠি পাইল না। বিনোদিনী সমস্ত দিন স্তব্ধ হইয়া রহিল। তাহার কঠিন মুখ হইয়া উঠিল। অন্তরে বাহিরে চারিদিকের আঘাত ও অপমানের মন্থনে তাহার হৃদয়ের অন্ধকার
তলদেশ হইতে নিষ্ঠুর সংহার শক্তি মূর্তি পরিগ্রহ করিয়া বাহির হইয়া আসিতে চাহিল। সেই নিদারুণ নিষ্ঠুরতার আবির্ভাব বিনোদিনী সভয়ে উপলব্ধি করিয়া ঘরে দাঁড় দিল। তাহার কাছে বিহারীর কিছুই ছিল না, ছবি না, একছত্র চিঠি না, কিছুই না। সে শূন্যের মধ্যে কিছু যেন একটা খুঁজিয়া বেড়াইতে লাগিল। সে বিহারীর একটা কিছু চিহ্নকে বক্ষে জড়িয়া ধরিয়া শুষ্ক চক্ষে জল আনিতে চায়। অশ্রু জলে অন্তরের সমস্ত কঠিনতাকে গলাইয়া বিদ্রোহ বইকে নির্বাপিত করিয়া বিহারীর কঠোর আদেশকে হৃদয়ের কোমলতম প্রেমের সিংহাসনে বসাইয়া রাখিতে চায়। কিন্তু অনাবৃষ্টির মধ্যাহ্ন আকাশের মতো তাহার হৃদয় কেবল জ্বলিতেই লাগিল। দিক দিগন্তে কোথাও সে এক ফোঁটা অশ্রুর লক্ষণ দেখিতে পাইল না। বিনোদিনী শুনিয়াছিল, একাগ্র মনে ধ্যান করিতে করিতে যাহাকে ডাকা যায় সে না আসিয়া থাকিতে পারে না। তাই জোড়হাত করিয়া চোখ বুজিয়া সে বিহারীকে ডাকিতে লাগিল। আমার জীবন শূন্য, আমার হৃদয় শূন্য, আমার চারিদিক শূন্য। এই শূন্যতার মাঝখানে একবার তুমি এসো, এক মুহূর্তের জন্য এসো। তোমাকে আসিতেই হইবে, আমি কিছুতেই তোমাকে ছাড়িব না। এই কথা প্রাণপণ বলিতে বলিতে বিনোদিনী যেন যথার্থই বল পাইল। মনে হইল যেন এই প্রেমের বল, এই আহ্বানের বল বৃথা হইবে না। কেবল স্মরণ মাত্র করিয়া দুরাশার গোড়ায় হৃদয়ের রক্ত সেচন করিয়া হৃদয় কেবল অবসন্ন হইয়া পড়ে। কিন্তু এইরূপ এক মনে ধ্যান করিয়া প্রাণপণ শক্তিতে কামনা করিতে থাকিলে নিজেকে যেন সহায়বান মনে হয়। মনে হয় যেন প্রবল ইচ্ছা জগতের আর সমস্ত ছাড়িয়া কেবল বঞ্চিতকে আকর্ষণ করিতে থাকাতে প্রতি মুহূর্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে সে নিকটবর্তী হইতেছে। বিহারীর ধ্যানে যখন সন্ধ্যার দ্বীপশূন্য অন্ধকার ঘরে নিবিড়ভাবে পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, যখন সমাজ সংসার গ্রামপল্লী সমস্ত বিশ্বভুবন প্রলয়ে বিলীন হইয়া গিয়াছে, তখন বিনোদিনী হঠাৎ দ্বারে আঘাত শুনিয়া ভূমিতল হইতে দ্রুত বেগে দাঁড়াইয়া উঠিল। অসংশয়ে বিস্ময়ে ছুটিয়া ধার করিয়া কহিল, প্রভু আসিয়াছ। তাহার দৃঢ় প্রত্যয় হইল, এই মুহূর্তে জগতের আর কেহই তার দ্বারে আসিতে পারে না। মহেন্দ্র কহিল, আসিয়াছি বিনোদ। বিনোদ অপরিসম বিরাগ ও প্রচণ্ড ধিক্কারের সহিত বলিয়া উঠিল, যাও যাও যাও, এখান হইতে এখনই যাও। মহেন্দ্র আকস্মাৎ স্তম্ভিত হইয়া গেল। হেলা বিন্দি, তোর দিদি শাশুড়ি যদি কাল, এই কথা বলিতে বলিতে কোনো পৌরা প্রতিবেশী বিনোদিনীর দ্বারের কাছে আসিয়া ওমা বলিয়া মস্ত ঘোমটা টানিয়া সবেগে পলায়ন করিল। পাড়ায় ভারী একটি গোলমাল পড়িয়া গেল। পল্লীবৃদ্ধেরা চণ্ডীমণ্ডপে বসিয়া কহিল, এ কখনোই সহ্য করা যাইতে পারে না। কলিকাতায় কি ঘটিতেছিল তাহা কানে না তুলিলেও চলিত, কিন্তু এমন সাহস যে মহেন্দ্রকে চিঠির ওপর চিঠি লিখিয়া পাড়ায় আনিয়া এমন প্রকাশ্য নির্লজ্জতা, এরূপ ভ্রষ্টাকে গ্রামে রাখিলে তো চলিবে না। বিনোদিনী নিশ্চয়ই আশা করিয়াছিল বিহারী পত্রের উত্তর পাইবে, কিন্তু উত্তর আসিল না। বিনোদিনী মনে মনে বলিতে লাগিল, আমার ওপর বিহারীর কিসের অধিকার? আমি কেন তাহার হুকুম শুনিতে গেলাম? আমি কেন তাহাকে বুঝিতে দিলাম যে সে আমার প্রতি যেমন বিধান করিবে আমি তাহাই নতশিরে গ্রহণ করিব? তাহার ভালোবাসার আশাকে বাঁচাইবার জন্য যেটুকু দরকার আমার সঙ্গে কেবলমাত্র তাহার সেটুকু সম্পর্ক। আমার নিজের কোনো প্রাপ্য নাই, দাবি নাই, সামান্য 2 ছত্র চিঠিও না। আমি এত তুচ্ছ, এত ঘৃণার সামগ্রী। তখন ঈর্ষার বিষে বিনোদিনীর সমস্ত বক্ষ চূর্ণ হয়ে উঠিল। সে কহিল, আর কাহার জন্য এত দুঃখ সহ্য করা যাইতে পারে, কিন্তু তাই বলিয়া আশার জন্য নয়। এই দৈন্য, এই বনবাস, এই লোকনিন্দা, এই অবজ্ঞা, এই জীবনের সকল প্রকার অপরিতৃপ্তি কেবল আশারই জন্য আমাকে বহন করিতে হইবে? এত বড় ফাঁকি কেন আমি মাথায় করিয়া লইলাম? কেন আমার সর্বনাশের ব্রত সম্পূর্ণ করিয়া আসিলাম না? নির্বোধ, আমি নির্বোধ। আমি কেন বিহারীকে ভালোবাসিলাম? বিনোদিনী যখন কাঠের মূর্তির মতো ঘরের মধ্যে কঠিন হইয়া বসিয়াছিল, এমন সময় তাহার দিদু শাশুড়ি জামাই বাড়ি হইতে ফিরিয়া আসিয়া তাহাকে কহিল, পোড়ামুখী, কি সব কথা শুনিতেছি? বিনোদিনী কহিল, যাহা শুনিতেছ সবই সত্য কথা। দিদি শাশুড়ি, তবে এ কলঙ্ক পাড়ায় বহিয়া আনিবার কি দরকার ছিল? এখানে কেন আসিলি? রুদ্ধ ক্ষোভে বিনোদিনী চুপ করিয়া বসিয়া রহিল। দিদি শাশুড়ি কহিল, বাছা, এখানে থাকা হইবে না, তাহা বলিতেছি। পোড়া অদিষ্টে আমার সবই মরিয়া ঝরিয়া গেল, ইহাও সহ্য করিয়া বাঁচিয়া আছি, কিন্তু তাই বলিয়া এ সকল ব্যাপার আমি সইতে পারিব না।
ছি, আমাদের মাথা হেট করিলে তুমি এখনই যাও। বিনোদিনী কহিল, আমি এখনই যাইব? এমন সময় মহেন্দ্র স্নান নাই আহার নাই উস্কো খুস্কো চুল করিয়া হঠাৎ আসিয়া উপস্থিত হইল। সমস্ত রাত্রির অনিদ্রায় তাহার চোখ রক্তবর্ণ, মুখ শুষ্ক। অন্ধকার থাকিতেই ভোরে আসিয়া সে বিনোদিনীকে লইয়া যাইবার জন্য দ্বিতীয়বার চেষ্টা করিবে, এইরূপ তাহার সংকল্প ছিল। কিন্তু পূর্বদিনে বিনোদিনীর অভূতপূর্ব ঘৃণার প্রতি অভিঘাত পাইয়া তাহার মনে নানা প্রকার দ্বিধার উদয় হইল। ক্রমে যখন বেলা হইয়া গেল, রেলগাড়ির সময় আসন্ন হইয়া আসিল, তখন স্টেশনে যাত্রীশালা হইতে বাহির হইয়া মন হইতে সর্বপ্রকার বিচার বিতর্কে সবলে দূর করিয়া গাড়ি চড়িয়া মহেন্দ্র একেবারে বিনোদিনীর দ্বারে আসিয়া উপস্থিত হইল। লজ্জা ত্যাগ করিয়া প্রকাশ্য দুঃসাহসের কাজ করিতে প্রবৃত্ত হইলে যে একটা স্পর্ধাপূর্ণ বল জন্মে, সেই বলের আবেগে মহেন্দ্র একটি উদ্ভ্রান্ত আনন্দবোধ করিল। তাহার সমস্ত অবসাদ ও দ্বিধা চূর্ণ হইয়া গেল। গ্রামের কৌতূহলী লোকগুলো তাহার উন্মুক্ত দৃষ্টিতে ধূলির নির্জীব পুত্তলিকার মতো বোধ লইল। মহেন্দ্র কোনো দিকেই দিকপাত মাত্র না করিয়া একেবারে বিনোদিনীর কাছে আসিয়া কহিল, বিনোদ, লোক নিন্দার মুখে তোমাকে একলা ফেলিয়া যাইব এমন কাপুরুষ আমি নহি। তোমাকে যেমন করিয়া হোক এখান হইতে লইয়া যাইতে হইবে। তাহার পরে তুমি আমাকে পরিত্যাগ করিতে চাও, পরিত্যাগ করিও, আমি তোমাকে কিছুমাত্র বাধা দিব না। আমি তোমাকে স্পর্শ করিয়া শপথ করিয়া বলিতেছি, তুমি যখন যেমন ইচ্ছা করো তাহাই হইবে। দয়া যদি করো তবে বাঁচিব, না যদি করো তবে তোমার পথ হইতে দূরে চলিয়া যাইব। আমি সংসারে নানা অবিশ্বাসের কাজ করিয়াছি, কিন্তু আজ আমাকে অবিশ্বাস করিও না। আমরা প্রলয়ের মুখে দাঁড়াইয়াছি, এখন ছলনা করিবার সময় নহে। বিনোদিনী অত্যন্ত সহজভাবে অবিচলিত মুখে কহিল, আমাকে সঙ্গে লইয়া চলো, তোমার গাড়ি আছে? মহেন্দ্র কহিল, আছে। বিনোদিনী দিদি শাশুড়ির ঘর হইতে বাহির হইয়া আসিয়া কহিল, মহেন্দ্র, তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি আমার পর নও। তোমার মা রাজলক্ষ্মী আমাদের গ্রামেরই মেয়ে। গ্রাম সম্পর্কে আমি তাহার মামি। জিজ্ঞাসা করি, এ তোমার কি রকম ব্যবহার? ঘরে তোমার স্ত্রী আছে, মা আছে, আর তুমি এমন বেহায়া হইয়া উন্মত্ত হইয়া ফিরিতেছ। ভদ্র সমাজে তুমি মুখ দেখাইবে কি বলিয়া? মহেন্দ্র যে ভাবোন্মুক্তদের রাজ্যে ছিল, সেখানে একটি আঘাত লাগিল। তাহার মা আছে, স্ত্রী আছে, ভদ্র সমাজ বলি একটি ব্যাপার আছে, এই সহজ কথাটা নতুন করিয়া যেন মনে উঠিল। এই অজ্ঞাত সুদূর পল্লীর অপরিচিত গৃহদ্বারে মহেন্দ্রকে যে এমন কথা শুনিতে হইবে, ইহা তার এক সময়ে স্বপ্নেরও অতীত ছিল। দিনের বেলায় গ্রামের মাঝখানে দাঁড়াইয়া সে একটি ভদ্রঘরের বিধবা রমণীর ঘর হইতে পথে বাহির করিতেছে। মহেন্দ্রের জীবনচরিতে এমন একটি অদ্ভুত অধ্যায় লিখিত হইল, তবু তাহার মা আছে, স্ত্রী আছে এবং ভদ্র সমাজ আছে। মহেন্দ্র যখন নিরুত্তর হইয়া দাঁড়াইয়া রহিল, তখন বৃদ্ধা কহিল, যাইতে হয়তো এখনই যাও, এখনই যাও, আমার ঘরের দাওয়ায় দাঁড়াইয়া থাকিও না, আর এক মুহূর্তও দেরি করিও না। বলিয়া বৃদ্ধা ঘরের মধ্যে প্রবেশ করিয়া ভেতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল। অস্নাত অভুক্ত মলিন বস্ত্র বিনোদিনী শূন্য হস্তে গাড়িতে গিয়ে উঠিল। মহেন্দ্র যখন গাড়িতে উঠিতে গেল, বিনোদিনী কহিল, না, স্টেশন দূরে নয়, তুমি হাঁটিয়া যাও। মহেন্দ্র কহিল, তাহা হইলে গ্রামের সকল লোক আমাকে দেখিতে পাইবে। বিনোদিনী কহিল, এখনো তোমার লজ্জার বাকি আছে? বলিয়া গাড়ির দরজা বন্ধ করিয়া বিনোদিনী গাড়োয়ানকে বলিল, স্টেশনে চলো। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, বাবু যাইবে না? মহেন্দ্র একটু ইতস্তত করিয়া আর যাইতে সাহস করিল না। গাড়ি চলিয়া গেল। মহেন্দ্র গ্রামের পথ পরিত্যাগ করিয়া মাঠের পথ দিয়া ঘুরিয়া নতশিরে স্টেশনের অভিমুখে চলিল। তখন গ্রাম্য বধূদের স্নানাহার হইয়া গেছে। কেবল সে সকল কর্মনিষ্ঠা পৌরা গৃহিণী বিলম্বের অবকাশ পাইয়াছে। তাহারাই গামছা ও তেলের বাটি লইয়া আম্রমুকুলে আমোদিত ছায়াস্নিগ্ধ পুষ্করিণী নিভৃতি ঘাটে চলিয়াছে। মহেন্দ্র কোথায় নিরুদ্দেশ হইয়া গেল, সেই আশঙ্কায় রাজলক্ষ্মী আহার নিদ্রা বন্ধ। সাধুচরণ সম্ভব অসম্ভব সকল স্থানেই তাহাকে খুঁজিয়া বেড়াইতেছে। এমন সময় মহেন্দ্র বিনোদিনীকে লইয়া কলিকাতায় ফিরিয়া আসিল। পটলডাঙ্গার বাসায় তাহাকে রাখিয়া রাত্রে মহেন্দ্র তাহার বাড়িতে আসিয়া পৌঁছিল। মাতার ঘরে মহেন্দ্র প্রবেশ করিয়া দেখিল, ঘর অন্ধকার প্রায়। কেরোসিনের লণ্ঠন আড়াল করিয়া রাখা হইয়াছে। রাজলক্ষ্মী রোগীর ন্যায় বিছানায় শুইয়া আছেন এবং আশা পদতলে বসিয়া আস্তে আস্তে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। এতকাল পরে গৃহের বধূ শাশুড়ির পদতলে অধিকার পাইয়াছে।
মহেন্দ্র আসিতেই আশা চকিত হইয়া উঠিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। মহেন্দ্র বলপূর্বক সর্বপ্রকার দ্বিধা পরিত্যাগ করিয়া কহিল, মা, এখানে আমার পড়ার সুবিধা হয় না। আমি কলেজের কাছে একটি বাসা লইয়াছি, সেখানেই থাকিব। রাজলক্ষ্মী বিছানার প্রান্তে অঙ্গুলি নির্দেশ করিয়া মহেন্দ্রকে কহিল, মহিন, একটু বোস। মহেন্দ্র সংকোচের সহিত বিছানায় বসিল। রাজলক্ষ্মী কহিলেন, মহিন, তোর যেখানে ইচ্ছে তুই থাকিস, কিন্তু আমার বৌমাকে তুই কষ্ট দিস নে। মহেন্দ্র চুপ করিয়া রহিল। রাজলক্ষ্মী কহিলেন, আমার মন্দ কপাল, তাই আমি আমার এমন লক্ষ্মী বউকে চিনিতে পারি নাই। বলিতে বলিতে রাজলক্ষ্মীর গলা ভাঙিয়া আসিল। কিন্তু তুই তাহাকে এতদিন জানিয়া, এত ভালোবাসিয়া শেষকালে এত দুঃখের মধ্যে ফেলিলি কি করিয়া? রাজলক্ষ্মী আর থাকিতে পারিলেন না, কাঁদিতে লাগিলেন। মহেন্দ্র সেখান হইতে কোনো মতে উঠিয়া পালাইতে পারিলে বাঁচে, কিন্তু হঠাৎ উঠিতে পারিল না। মার বিছানার প্রান্তে অন্ধকারে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে রাজলক্ষ্মী কহিলেন, আজ রাত্রে তো এইখানেই আছিস? মহেন্দ্র কহিল, না। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কখন যাবি? মহেন্দ্র কহিল, এক্ষুনি। রাজলক্ষ্মী কষ্টে উঠিয়া বসিয়া কহিলেন, এখনই? একবার বৌমার সঙ্গে ভালো করিয়া দেখা করিয়া যাবি না? মহেন্দ্র নিরুত্তর হইয়া রহিল। রাজলক্ষ্মী বলিলেন, এ কয়টা দিন বৌমার কেমন করিয়া কাটিয়াছে তাহা কি তুই একটু বুঝিতে পারিলে না? ওরে নির্লজ্জ, তোর নিষ্ঠুরতায় আমার বুক ফাটিয়া গেল, বলিয়া রাজলক্ষ্মী ছিন্ন শাখার মতো শুইয়া পড়িল। মহেন্দ্র মার বিছানা ছাড়িয়া বাহির হইয়া গেল। অতি মৃদুপদে নিঃশব্দ গমনে সে সিঁড়ি দিয়া তাহার উপরের শয়নঘরে চলিল। আশার সহিত দেখা হয় এ তাহার ইচ্ছা ছিল না। মহেন্দ্র উপরে উঠিয়াই দেখিল, তাহার শয়নঘরের সম্মুখে যে ঢাকা ছাদ আছে, সেইখানে আশা মাটিতে পড়িয়া। সে মহেন্দ্রের পায়ের শব্দ পায় নাই। হঠাৎ তাহাকে সম্মুখে উপস্থিত দেখিয়া তাড়াতাড়ি কাপড় সরিয়া লইয়া উঠিয়া বসিল। এই সময় মহেন্দ্র যদি একটিবার ডাকিত চুনি, তবে তখনই সে মহেন্দ্রের সমস্ত অপরাধ যেন নিজেরই মাথায় তুলিয়া লইয়া ক্ষমাপ্রাপ্ত অপরাধিনীর মতো মহেন্দ্রের দুই পা জড়াইয়া ধরিয়া তার জীবনের সমস্ত কান্নাটি কাঁদিয়া লইত। কিন্তু মহেন্দ্র সে প্রিয় নাম ডাকিতে পারিল না। যতই সে চেষ্টা করিল, ইচ্ছা করিল, যতই সে বেদনা পাইল, একথা ভুলিতে পারিল না যে আজ আশাকে আদর করা শূন্যগর্ভ পরিহাস মাত্র। তাহাকে মুখে সান্ত্বনা দিবা কি কহিবে, যখন বিনোদিনীকে পরিত্যাগ করিবার পথ মহেন্দ্র নিজের হাতে একেবারে বন্ধ করিয়া দিয়াছে। আশা সংকোচ মারিয়া গিয়া বসিয়া রহিল। উঠিয়া দাঁড়াইতে, চলিতে যাইতে কোনো প্রকার গতির চেষ্টা মাত্র করিতে তাহার লজ্জাবোধ হইল। মহেন্দ্র কোনো কথা না বলিয়া ধীরে ধীরে ছাদে পায়চারি করিতে লাগিল। কৃষ্ণপক্ষের আকাশ তখনও চাঁদ ওঠে নাই। ছাদের কোণে একটা ছোট গামলায় রজনীগন্ধা গাছে দুইটি ডাঁটায় ফুল ধরিয়াছে। ছাদের ওপরকার অন্ধকার আকাশে ওই নক্ষত্রগুলি, ওই সপ্তর্ষি, ওই কালপুরুষ তাহাদের অনেক সন্ধ্যায় অনেক নিবৃত প্রেম অভিনয়ের নীরব সাক্ষী ছিল। আজও তাহারা নিস্তব্ধ হইয়া চাহিয়া রহিল। মহেন্দ্র ভাবিতে লাগিল, মাঝখানের কয়টি মাত্র দিনের বিপ্লব কাহিনী এই আকাশ ভরা অন্ধকার দিয়া মুছিয়া ফেলিয়া যদি আগেরকার ঠিক সেই দিনের মতো এই খোলা ছাদে মাদুর পাতিয়া আশার পাশে আমার সেই চিরন্তন স্থানটিতে অতি অনায়াসে গিয়া বসিতে পারি। কোনো প্রশ্ন নাই, জবাবদিহি নাই, সেই বিশ্বাস, সেই প্রেম, সেই সহজ আনন্দ। কিন্তু হায়, জগৎ সংসারে সেইটুকু মাত্র জায়গায় ফিরিবার পথ আর নাই। এই ছাদে আশার পাশে মাদুরের একটুখানি ভাগ মহেন্দ্র একেবারে হারাইয়াছে। এতদিন বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রর একটি স্বাধীন সম্বন্ধ ছিল, ভালোবাসিবার উন্মুক্ত সুখ ছিল, কিন্তু তাহার অবিচ্ছেদ্য বন্ধন ছিল না। এখন মহেন্দ্র বিনোদিনীর সমাজ হইতে স্বহস্তে ছিন্ন করিয়া আনিয়াছে। এখন আর বিনোদিনীকে কোথাও রাখিবার, কোথাও ফিরাইবার দিবার জায়গা নাই। মহেন্দ্র তাহার একমাত্র নির্ভর। এখন ইচ্ছা থাক বা না থাক, বিনোদিনীর সমস্ত ভার তাহাকে বহন করিতেই হইবে। এই কথা মনে করিয়া মহেন্দ্র হৃদয় ভেতর ভেতর পীড়িত হইতে লাগিল। তাহাদের ছাদের ওপরকার এই ঘরকন্না, এই শান্তি, এই বাধাহীন দাম্পত্য মিলনের নিভৃত রাত্রি হঠাৎ মহেন্দ্রের কাছে বড় আরামের বলিয়া বোধ হইল। কিন্তু এই সহজ সুলভ আরাম, যাহাতে একমাত্র তাহারই অধিকার, তাহাই আজ মহেন্দ্রর পক্ষে দুরাশার সামগ্রী। চিরজীবনের মতো সে বোঝা সে মাথায় তুলিয়া লইয়াছে, তাহা নামাইয়া মহেন্দ্রের এক মুহূর্ত হাঁপ ছাড়িতে পারিবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহেন্দ্র একবার আশার দিকে চাহিয়া দেখিল। নিস্তব্ধ রোদনে
বক্ষ পরিপূর্ণ করিয়া আশা তখনও নিশ্চল হইয়া বসিয়া আছে। রাত্রির অন্ধকারে জননীর অঞ্চলের ন্যায় তাহার লজ্জা ও বেদনা আবৃত করিয়া রাখিয়াছে। মহেন্দ্র পায়চারি ভঙ্গ করিয়া কি বলিবার জন্য হঠাৎ আশার কাছে আসিয়া দাঁড়াইল। সমস্ত শরীরের রক্ত আশার কানের মধ্যে গিয়া শব্দ করিতে লাগিল। সে চোখ মুদিত করিল। মহেন্দ্র কি বলিতে আসিয়াছিল ভাবিয়া পাইল না। তার কি বা বলিবার আছে, কিন্তু কিছু একটা না বলিয়া আর ফিরিতে পারিল না। বলিল, চাবির গোছাটা কোথায়? চাবির গোছা ছিল বিছানার গদিটার নিচে। আশা উঠিয়া ঘরের মধ্যে গেল। মহেন্দ্র তাহার অনুসরণ করিল। গদির নিচ হইতে চাবি বাহির করিয়া আশা গদির উপরে রাখিয়া দিল। মহেন্দ্র চাবির গোছা লইয়া নিজের কাপড়ের আলমারিতে এক একটা চাবি লাগাইয়া দেখিতে লাগিল। আশা আর থাকিতে পারিল না। মৃদুস্বরে কহিল, ও আলমারির চাবি আমার কাছে ছিল না। কাহার কাছে চাবি ছিল সে কথা আশা মুখ দিয়া বাহির হইল না, কিন্তু মহেন্দ্র তাহা বুঝিল। আশা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া গেল। ভয় হইল পাছে মহেন্দ্রর কাছে আর তাহার কান্না চাপা না থাকে। অন্ধকারে ছাদের প্রাচীরের এক কোণে মুখ ফিরাইয়া দাঁড়াইয়া উচ্ছ্বাসিত রোদনকে প্রাণপণে রুদ্ধ করিয়া সে কাঁদিতে লাগিল। কিন্তু অধিকক্ষণ কাঁদিবার সময় ছিল না। হঠাৎ মনে পড়িয়া গেল মহেন্দ্রর আহারের সময় হইয়াছে। দ্রুতপদে আশা নিচে চলিয়া গেল। রাজলক্ষ্মী আশাকে জিজ্ঞাসা করিল, মহিন কোথায় বৌমা? আশা কহিল, তিনি উপরে। রাজলক্ষ্মী, তুমি নামিয়া আসিলা যে? আশা নতমুখে কহিল, তাহার আহার? রাজলক্ষ্মী, আহারের আমি ব্যবস্থা করিতেছি। বৌমা, তুমি একটু পরিষ্কার হইয়া লও। তোমার সেই নতুন ঢাকাই শাড়িখানি শীঘ্র পরিয়া আমার কাছে এসো, আমি তোমার চুল বাঁধিয়া দিই। শাশুড়ির আদর উপেক্ষা করিতে পারে না, কিন্তু এই সাজসজ্জার প্রস্তাবে আশা মরমে মরিয়া গেল। মৃত্যু ইচ্ছা করিয়া ভীষ্ম যেমন স্তব্ধ হইয়া সর্বস্বন সহ্য করিয়াছিলেন, আশাও সেইরূপ রাজলক্ষ্মীর কৃত সমস্ত প্রসাধন পরম ধৈর্যে সর্বাঙ্গে গ্রহণ করিল। শ্বাস করিয়া আশা অতি ধীরে ধীরে নিঃশব্দ পদে সিঁড়ি বাহিয়া উপরে উঠিল। উকি দিয়া দেখিল মহেন্দ্র ছাদে নাই। আস্তে আস্তে দ্বারের কাছে আসিয়া দেখিল মহেন্দ্র ঘরেও নাই, আবার খাবার অভুক্ত পড়িয়া আছে। চাবির অভাবে কাপড়ের আলমারি জোর করিয়া খুলিয়া আবশ্যক কয়েকখানা কাপড় ও ডাক্তারি বই লইয়া মহেন্দ্র চলিয়া গেছে। পরদিন একাদশী ছিল। অসুস্থ ক্লিষ্ট দেহ রাজলক্ষ্মী বিছানায় পড়িয়াছিলেন। বাহিরে ঘন মেঘে ঝড়ের উপক্রম করিয়াছে। আশা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। আস্তে আস্তে রাজলক্ষ্মীর পায়ের কাছে বসিয়া তাহার পায়ে হাত দিয়া কহিল, তোমার দুধ ও ফল আনিয়াছি, খাবে এসো। করুণমূর্তি বধূই এই অনভ্যস্ত সেবার চেষ্টা দেখিয়া রাজলক্ষ্মীর শুষ্ক চক্ষু প্লাবিত হইয়া গেল। তিনি উঠিয়া বসিয়া আশাকে কোলে লইয়া তাহার অশ্রু জলাসিক্ত কপাল চুম্বন করিলেন। জিজ্ঞাসা করিলেন, মহিন এখন কি করিতেছে বৌমা? আশা অত্যন্ত লজ্জিত হইল। মৃদুস্বরে কহিল, তিনি চলিয়া গেছেন। রাজলক্ষ্মী, কখন চলিয়া গেল? আমি তো জানিতেও পারি নাই। আশা নতশিরে কহিল, তিনি কাল রাত্রেই গেছেন। শুনিবা মাত্র রাজলক্ষ্মীর সমস্ত কোমলতা যেন দূর হইয়া গেল। বধূর প্রতি তাহার আদর স্পর্শের মধ্যে আর রসলেশ মাত্র রহিল না। আশা একটি নীরব লাঞ্ছনা অনুভব করিয়া নত মুখে আস্তে আস্তে চলিয়া গেল। প্রথম রাতে বিনোদিনীকে পটলডাঙ্গার বাসায় রাখিয়া মহেন্দ্র যখন তাহার কাপড় ও বই আনিতে বাড়ি গেল, বিনোদিনী তখন কলিকাতার বিশ্রামবিহীন জনতরঙ্গের কোলাহলে একলা বসিয়া নিজের কথা ভাবিতেছিল। পৃথিবীতে তাহার আশ্রয়স্থান কোনো কালেই যথেষ্ট বিস্তীর্ণ ছিল না, তবু তাহার এক পাশ তাতিয়া উঠিলে আরেক পাশ ফিরিয়া শুইবার একটুখানি জায়গা ছিল। আজ তাহার নির্ভরস্থল একান্ত সংকীর্ণ। সে যে নৌকায় চড়িয়া স্রোতে ভাসিয়াছে, তাহার দক্ষিণে বামে একটু কাত হইলেই একেবারে জলের মধ্যে গিয়া পড়িতে হইবে। অতএব বড়ই স্থির হইয়া হাল ধরা চাই। একটু ভুল, একটু নাড়াচড়া সহিবে না। এই অবস্থায় কোন রমণীর হৃদয় না কম্পিত হয়। পরের মন সম্পূর্ণ বশে রাখিতে যেটুকু লীলা খেলা চাই, সেটুকু অন্তরালের প্রয়োজন। এই সংকীর্ণতার মধ্যে তাহার অবকাশ কোথায়? একেবারে মহেন্দ্রের সহিত মুখোমুখি করিয়া তাহার সমস্ত জীবনযাপন করিতে প্রস্তুত হইতে হইবে। প্রভেদ এই যে মহেন্দ্রর কুলে উঠিবার উপায় আছে, কিন্তু বিনোদিনীর তাহা নাই। বিনোদিনী নিজের এই অসহায় অবস্থা যতই সুস্পষ্ট বুঝিল, ততই সে মনের মধ্যে বল সঞ্চয় করিতে লাগিল। একটা উপায় তাহাকে করিতে হইবে, এভাবে তাহার চলিবে না। সেদিন বিহারীর কাছে বিনোদিনী নিজের প্রেম নিবেদন করিয়াছে, সেদিন হইতে তাহার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেছে।
সে উদ্ধত চুম্বন বিহারীর মুখের কাছ হইতে সে ফিরাইয়া লইয়া আসিয়াছে, জগতে তার কোথাও আর নামাইয়া রাখিতে পারিতেছে না। পূজার অঘ্রের ন্যায় দেবতার উদ্দেশ্যে তাহা রাত্রিদিন বহন করিয়া রাখিয়াছে। বিনোদিনীর হৃদয় কোনো অবস্থাতেই সম্পূর্ণ হাল ছাড়িতে দিতে জানে না। নৈরাশ্যকে সে স্বীকার করে না। তাহার মন অহরহ প্রাণপণ বলিতেছে, আমার এ পূজা বিহারীকে গ্রহণ করিতেই হইবে। বিনোদিনী এই দুর্দান্ত প্রেমের ওপর তাহার আত্মরক্ষার একান্ত আকাঙ্ক্ষা যোগ দিল। বিহারী ছাড়া তাহার আর উপায় নাই। মহেন্দ্রকে বিনোদিনী খুব ভালো করিয়া জানিয়াছে। তাহার উপর নির্ভর করিতে গেলে সে ভর সয় না। তাহাকে ছাড়িয়া দিলে তবেই তাহাকে পাওয়া যায়, তাহাকে ধরিয়া থাকিলে সে ছুটিতে যায়। কিন্তু নারীর পক্ষে এই নিশ্চিন্ত বিশ্বস্ত নিরাপদ নির্ভর একান্ত আবশ্যক। বিহারী তাহা দিতে পারে। আজ আর বিহারীকে ছাড়িলে বিনোদিনীর একেবারেই চলিবে না। গ্রাম ছাড়িয়া আসিবার দিন তাহার নামে সমস্ত চিঠিপত্র নতুন ঠিকানায় পাঠাইবার জন্য মহেন্দ্রকে দিয়া বিনোদিনী স্টেশনের সংলগ্ন পোস্ট অফিসে বিশেষ করিয়া বলিয়া আসিয়াছিল। বিহারী যে একবারও তাহার চিঠির কোনো উত্তর দিবে না, এ কথা বিনোদিনী কোনো মতে স্বীকার করিল না। সে বলিল, আমি 7টা দিন ধৈর্য ধরিয়া উত্তরের জন্য অপেক্ষা করিব, তাহার পরে দেখা যাইবে। এই বলিয়া বিনোদিনী অন্ধকারে জানলা খুলিয়া গ্যাস আলোক দীপ্ত কলিকাতার দিকে অন্য মনে চাহিয়া রহিল। এই সন্ধ্যাবেলায় বিহারী এই শহরের মধ্যেই আছে। ইহারই গোটা কতক রাস্তা ও গলি পার হইয়া গেলেই এখনই তাহার দরজার কাছে পৌঁছানো যাইতে পারে। তাহার পরে সেই জলের কলওয়ালা ছোট আঙিনা, সেই সিঁড়ি, সেই সুসজ্জিত পরিপাটি আলোকিত নিভৃত ঘরটি। সেখানে নিস্তব্ধ শান্তির মধ্যে বিহারী একলা কেদারায় বসিয়া আছে। হয়তো কাছে সেই ব্রাহ্মণ বালক, সেই সুগল সুন্দর গৌরবর্ণ আয়তনেত্র সরল মূর্তি ছেলেটি নিজের মনে ছবির বই পাতা লইয়া উল্টাইতেছে। একে একে সমস্ত চিত্রটা মনে করিয়া স্নেহে প্রেমে বিনোদিনীর সর্বাঙ্গ পরিপূর্ণ পুলকিত হইয়া উঠিল। ইচ্ছা করিলে এখনই যাওয়া যায়, ইহাই মনে করিয়া বিনোদিনী ইচ্ছাকে বক্ষে তুলিয়া লইয়া খেলা করিতে লাগিল। আগে হইলে হয়তো সেই ইচ্ছা পূর্ণ করিতে সে অগ্রসর হইত, কিন্তু এখন অনেক কথা ভাবিতে হয়। এখন শুধু বাসনা চরিতার্থ করা নয়, উদ্দেশ্য সিদ্ধ করিতে হইবে। বিনোদিনী কহিল, আগে দেখি বিহারী কিরূপ উত্তর দেয়, তারপরে কোন পথে চলা আবশ্যক স্থির করা যাইবে। কিছু না বুঝিয়া বিহারীকে বিরক্ত করিতে যাইতে তাহার আর সাহস হইল না। এইরূপ ভাবিতে ভাবিতে যখন রাত্রি 9টা-10টা বাজিয়া গেল, তখন মহেন্দ্র ধীরে ধীরে আসিয়া উপস্থিত। কয়দিন অনিদ্রা অনিয়মে অত্যন্ত উত্তেজিত অবস্থায় সে কাটাইয়াছে। আজ কৃতকার্য হইয়া বিনোদিনীকে বাসায় আনিয়া একেবারে অবসাদ ও শ্রান্তিতে তাহাকে যেন আবির্ভূত করিয়া দিয়াছে। আজ আর সংসারের সঙ্গে নিজের অবস্থার সঙ্গে লড়াই করিবার বল যেন তাহার নাই। তাহার সমস্ত ভারক্রান্ত ভাবী জীবনের ক্লান্তি যেন তাহাকে আজ আগে হইতে আক্রমণ করিল। রুদ্ধ দ্বারের কাছে দাঁড়াইয়া ঘা দিতে মহেন্দ্র অত্যন্ত লজ্জাবোধ হইতে লাগিল। সে উন্মত্ততায় সমস্ত পৃথিবীকে সে লক্ষ্য করে নাই। সে মত্ততা কোথায়? পথের অপরিচিত লোকেদের দৃষ্টির সম্মুখেও তার সর্বাঙ্গ সংকুচিত হইতেছে কেন? ভিতরে নূতন চাকরটা ঘুমাইয়া পড়িয়াছে। দরজা খোলাইতে অনেক হাঙ্গামা করিতে হইল। অপরিচিত নতুন বাসার অন্ধকারের মধ্যে প্রবেশ করিয়া মহেন্দ্রের মন দমিয়া গেল। মাতার আদরের ধন মহেন্দ্র চিরদিন যে বিলাস উপকরণে, যে সকল টানা পাখা ও মূল্যবান চৌকি সোফায় অভ্যস্ত, বাসার নতুন আয়োজনে তাহার অভাব সেই সন্ধ্যাবেলায় অত্যন্ত পরিস্ফুট হইয়া উঠিল। এই সমস্ত আয়োজন মহেন্দ্রকে সম্পূর্ণ করিতে হইবে। বাসার সমস্ত ব্যবস্থার ভার তাহারই ওপরে। মহেন্দ্র কখনো নিজের বা পরের আরামের জন্য চিন্তা করে নাই। আজ হইতে একটা নতুন গঠিত অসম্পূর্ণ সংসারের সমস্ত খুঁটিনাটি তাহাকেই বহন করিতে হইবে। সিঁড়িতে একটা কেরোসিনের ডিব্বা অপর্যাপ্ত ধূমোদগার করিয়া মিটমিট করিতেছিল। তাহার পরিবর্তে একটা ভালো ল্যাম্প কিনিতে হইবে। বারান্দা বাহিয়া সিঁড়িতে উঠিবার রাস্তাটা কলের জলের প্রবাহে স্যাঁত স্যাঁত করিতেছে। মিস্ত্রি ডাকাইয়া বিলেতি মাটির দ্বারা সে জায়গা মেরামত করা আবশ্যক। রাস্তার দিকের 2টি ঘর যে জুতার দোকানদারেরা হাতে ছিল, তাহারা সে 2টো ঘর এখনো ছাড়ে নাই। তাহা লইয়া বাড়িওয়ালার সহিত লড়াই করিতে হইবে। এই সমস্ত কাজ তাহার নিজে না করিলে নয়। ইহা চকিতের মধ্যে মনে উদয় হইয়া তাহার শ্রান্তির বোঝায় আরো বোঝা চাপিল। মহেন্দ্র সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়াইয়া নিজেকে সামলাইয়া লইল। বিনোদিনীর প্রতি তাহার যে প্রেম ছিল তাহাকে উত্তেজিত করিল।
নিজেকে বুঝাইল যে এতদিন সমস্ত পৃথিবীকে ভুলিয়া সে যাহাকে চাহিয়াছিল আজ তাহাকে পাইয়াছে। আজ উভয়ের মাঝখানে কোনো বাধা নাই। আজ মহেন্দ্রের আনন্দের দিন, কিন্তু কোনো বাধা যে নাই তাহাই সর্বাপেক্ষ বড় বাধা। আজ মহেন্দ্র নিজেই নিজের বাধা। বিনোদিনী রাস্তা হইতে মহেন্দ্রকে দেখিয়া তাহার ধ্যানাসন হইতে উঠিয়া ঘরে আলো জ্বালিল এবং একটা সেলাই কোলে লইয়া নতশিরে তাহাতে নিবিষ্ট হইল। এই সেলাই বিনোদিনীর আবরণ, ইহা অন্তরাল তাহার জন্য একটা আশ্রয় আছে। মহেন্দ্র ঘরে ঢুকিয়া কহিল, বিনোদ, এখানে নিশ্চয়ই তোমার অনেক অসুবিধা ঘটিতেছে। বিনোদিনী সেলাই করিতে করিতে বলিল, কিছুমাত্র না। মহেন্দ্র কহিল, আমি আর 2-3 দিনের মধ্যেই সমস্ত আসবাব আনিয়া উপস্থিত করিব। এই কয়দিন তোমাকে একটু কষ্ট করিতে হইবে। বিনোদিনী কহিল, না, সে কিছুতেই হইতে পারিবে না। তুমি আর একটাও আসবাব আনিও না। এখানে যাহা আছে তাহা আমার আবশ্যকের চেয়ে ঢের বেশি। মহেন্দ্র কহিল, আমি হতভাগ্যও কি সেই ঢের বেশির মধ্যে? বিনোদিনী নিজেকে অত বেশি মনে করিতে নাই। একটু বিনয় থাকা ভালো। সেই নির্জন দ্বীপলোকে কর্মরত নতশির বিনোদিনীর আত্মসমাহিত মূর্তি দেখিয়া মুহূর্তের মধ্যে মহেন্দ্রের মনে আবার সেই মোহের সঞ্চার হইল। বাড়িতে হইলে ছুটিয়া সে বিনোদিনীর পায়ের কাছে আসিয়া পড়িত, কিন্তু এ তো বাড়ি নহে, সেই জন্য মহেন্দ্র তাহা পারিল না। আজ বিনোদিনী অসহায়, একান্ত সে মহেন্দ্রের আয়ত্তের মধ্যে। আজ নিজেকে সংযত না রাখিলে বড়ই কাপুরুষতা হবে। বিনোদিনী কহিল, এখানে তুমি তোমার বই কাপড়গুলো আনিলে কেন? মহেন্দ্র কহিল, ওগুলো যে আমি আমার আবশ্যকের মধ্যে গণ্য করি, ওগুলো ঢের বেশি, দলে নয়। বিনোদিনী, জানি, কিন্তু এখানে ওসব কেন? মহেন্দ্র, সে ঠিক কথা, এখানে কোনো আবশ্যক জিনিস শোভা পায় না। বিনোদ, বইটইগুলো তুমি রাস্তায় টান মারিয়া ফেলিয়া দিও, আমি আপত্তিমাত্র করিব না, কেবল সেই সঙ্গে আমাকেও ফেলিও না। বলিয়া এই উপলক্ষে মহেন্দ্র একটুখানি সরিয়া আসিয়া কাপড়ে বাঁধা বইয়ের পুটুলি বিনোদিনীর পায়ের কাছে আনিয়া ফেলিল। বিনোদিনী গম্ভীর মুখে সেলাই করিতে করিতে মাথা না তুলিয়া কহিল, ঠাকুরপো, এখানে তোমার থাকা হইবে না। মহেন্দ্র তার সদ্য জাগ্রত আগ্রহের মুখে প্রতিঘাত পাইয়া ব্যাকুল হইয়া উঠিল। গদগদ কণ্ঠে কহিল, কেন বিনোদ, কেন তুমি আমাকে দূরে রাখিতে চাও? তোমার জন্য সমস্ত ত্যাগ করিয়া কি এই পাইলাম? বিনোদিনী, আমার জন্য তোমার সমস্ত ত্যাগ করিতে দিব না। মহেন্দ্র বলিয়া উঠিল, এখন সে আর তোমার হাতে নাই। সমস্ত সংসার আমার চারিদিক হইতে স্থলিত হইয়া পড়িয়াছে, কেবল তুমি একলা আছো। বিনোদ, বিনোদ, বিনোদ বলিতে বলিতে মহেন্দ্র শুইয়া পড়িয়া বিহ্বলভাবে বিনোদিনীর পা জোর করিয়া চাপিয়া ধরিল এবং তাহার পদপল্লব বারংবার চুম্বন করিতে লাগিল। বিনোদিনী পা ছাড়াইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, মহেন্দ্র, তুমি কি প্রতিজ্ঞা করিয়াছ মনে নাই? সমস্ত বল প্রয়োগ করিয়া মহেন্দ্র আত্মসংবরণ করিয়া লইল। কহিল, মনে আছে, শপথ করিয়াছিলাম তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে। আমি কখনো তাহার কোনো অন্যথা করিব না। সেই শপথ রক্ষা করিব। কি করিতে হইবে বলো। বিনোদিনী, তুমি তোমার বাড়িতে গিয়া থাকিবে। মহেন্দ্র, আমি কি তোমার একমাত্র অনিচ্ছার সামগ্রী বিনোদ? তাই যদি হইবে তবে তুমি আমাকে টানিয়া আনিলে কেন? যে তোমার ভোগের সামগ্রী নয় তাহাকে স্বীকার করিবার কি প্রয়োজন ছিল? সত্য করিয়া বলো, আমি কি ইচ্ছা করিয়া তোমার কাছে ধরা দিয়াছি, না তুমি ইচ্ছা করিয়া আমাকে ধরিয়াছ? আমাকে লইয়া তুমি এইরূপ খেলা করিবে, ইহা কি আমি সহ্য করিব? তবু আমি আমার শপথ পালন করিব। যে বাড়িতে আমি নিজের স্থান পদাঘাতে চূর্ণ করিয়া ফেলিয়াছি, সেই বাড়িতে গিয়াই আমি থাকিব। বিনোদিনী ভূমিতে বসিয়া পুনরায় নিরত্তরে সেলাই করিতে লাগিল। মহেন্দ্র কিছুক্ষণ স্থিরভাবে তাহার মুখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, নিষ্ঠুর বিনোদ, তুমি নিষ্ঠুর। আমি অত্যন্ত হতভাগ্য যে আমি তোমাকে ভালোবাসিয়াছি। বিনোদিনী সেলাইয়ের একটা ভুল করিয়া আলোর কাছে ধরিয়া তাহা বহু যত্নে পুনর্বার খুলিতে লাগিল। মহেন্দ্র ইচ্ছা করিতে লাগিল বিনোদিনীর এই পাষাণ হৃদয়টাকে নিজের কঠিন মুষ্টির মধ্যে সবলে চাপিয়া ভাঙিয়া ফেলে। এই নীরব নির্দয়তা ও অবিচলিত উপেক্ষাকে প্রবল আঘাত করিয়া যেন বাহুবলের দ্বারা পরাস্ত করিতে ইচ্ছা করে। মহেন্দ্র ঘর হইতে বাহির হইয়া পুনরায় ফিরিয়া আসিল। কহিল, আমি না থাকিলে এখানে একাকিনী তোমাকে কে রক্ষা করিবে? বিনোদিনী কহিল, সেজন্য তুমি কিছুমাত্র ভয় করিও না। পিসিমা খেমিকে ছড়াইয়া দিয়াছে, সে আজ আমার এখানে আসিয়া কাজ লইয়াছে। দ্বারে তালা দিয়া আমরা দুই স্ত্রীলোক এখানে বেশ থাকিব। মনে মনে যতই রাগ হইতে লাগিল,
বিনোদিনীর প্রতি মহেন্দ্রর আকর্ষণ ততই একান্ত প্রবল হইয়া উঠিল। ওই অটল মূর্তিকে বজ্রবলে বক্ষে চাপিয়া ধরিয়া ক্লিষ্টপিষ্ট করিতে ফেলিতে ইচ্ছা করিতে লাগিল। সেই দারুণ ইচ্ছার হাত এড়াইবার জন্য মহেন্দ্র ছুটিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল। রাস্তায় ঘুরিতে ঘুরিতে মহেন্দ্র প্রতিজ্ঞা করিতে লাগিল বিনোদিনীকে সেই উপেক্ষার পরিবর্তে উপেক্ষা দেখাইবে। যে অবস্থায় বিশ্ব জগতে বিনোদিনীর একমাত্র নির্ভর মহেন্দ্র, সে অবস্থাতেও মহেন্দ্র এমন নীরব নির্ভয়ে, এমন সুদর সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান, এত বড় অপমান কি কোনো পুরুষের ভাগ্যে কখনো ঘটিয়াছে? মহেন্দ্র গর্বচূর্ণ হইয়াও কিছুতেই মরিতে চাহিল না। সে কেবলই পীড়িত দলের হইতে লাগিল। মহেন্দ্র কহিল, আমি কি এতই অপদার্থ? আমার সম্বন্ধে এত বড় স্পর্ধা কি করিয়া তাহার মনে হইল? আমি ছাড়া এখন তাহার আর কে আছে? ভাবিতে ভাবিতে হঠাৎ মনে পড়িল বিহারী। হঠাৎ এক মুহূর্তের জন্য তাহার বক্ষে সমস্ত রক্তপ্রবাহ যেন স্তব্ধ হইয়া গেল। বিহারীর ওপরেই বিনোদিনী নির্ভর স্থাপন করিয়া আছে। আমি তাহার উপলক্ষ মাত্র, আমি তাহার সোপান, তাহার পা রাখিবার, পদে পদে পদাঘাত করিবার স্থান। সেই সাহসেই আমার প্রতি এত অবজ্ঞা। মহেন্দ্র সন্দেহ হইল বিহারীর সহিত বিনোদিনীর চিঠিপত্র চলিতেছে এবং বিনোদিনী তাহার কাছ হইতে কোনো আশ্বাস পাইয়াছে। তখন মহেন্দ্র বিহারীর বাড়ির দিকে চলিল। যখন বিহারীর ধারে দিয়া ঘা দিল, তখন রাত্রি আর বড় অধিক নাই। অনেক ধাক্কার পর বেহারা ভিতর হইতে দরজা খুলিয়া দিয়া কহিল, বাবুজি বাড়ি নাই। মহেন্দ্র চমকাইয়া উঠিল। ভাবিল, আমি যখন নির্বোধের মতো রাস্তায় রাস্তায় ছুটিয়া বেড়াইতেছি, বিহারী সেই অবকাশে বিনোদিনীর কাছে গেছে। এই জন্য বিনোদিনী আমাকে এই রাত্রে এমন নির্দয়ভাবে অপমান করিয়াছে এবং আমি তরিত গর্ধবের মতো ছুটিয়া চলিয়া আসিয়াছি। মহেন্দ্র তাহার পুরাতন পরিচিত বেহারাকে জিজ্ঞাসা করিল, ভোজু বাবু কখন বাহির হইয়া গেছেন? ভোজু কহিল, সে আজ 4-5 দিন হইয়া গেছে। তিনি পশ্চিমে কোথায় বেড়াইতে গেছেন। শুনিয়া মহেন্দ্র বাঁচিয়া গেল। তাহার মনে হইল এইবার একটু শুইয়া আরামে ঘুমাই, আর সমস্ত রাত ঘুরিয়া বেড়াইতে পারি না বলিয়া উপরে উঠিয়া বিহারীর ঘরে কৌচার উপর শুইয়া তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। মহেন্দ্র যে রাত্রে বিহারীর ঘরে আসিয়া উপদ্রব করিয়াছিল, তার পরদিনই বিহারী কোথায় যাইতে হইবে কিছু স্থির না করিয়া পশ্চিমে চলিয়া গেছে। বিহারী ভাবিল, এখানে থাকিলে পূর্ববন্ধীর সহিত সংঘাত কোনো একদিন এমন বিবস্ব হইয়া উঠিবে যে তাহার পর চিরজীবন অনুতাপের কারণ থাকিয়া যাইবে। পরদিন মহেন্দ্র যখন উঠিল, তখন বেলা 11টা। উঠিয়াই সম্মুখে টিপাইয়ের উপর তাহার দৃষ্টি পড়িল। দেখিল বিনোদিনীর হস্তাক্ষরে বিহারীর নামে একটি পত্র পাথরে কাগজ চাপা দিয়া চাপা রহিয়াছে। তাড়াতাড়ি তাহা খুলিয়া লইয়া দেখিল, পত্র এখনো খোলা হয় নাই। প্রবাসী বিহারীর জন্য তা অপেক্ষা করিয়া আছে। কম্পিত হস্তে মহেন্দ্র তাড়াতাড়ি তাহা খুলিয়া পড়িতে লাগিল। এই চিঠি বিনোদিনী তাহাদের গ্রাম হইতে বিহারীকে লিখিয়াছিল এবং ইহার কোনো জবাব সে পায় নাই। চিঠির প্রত্যেক অক্ষর মহেন্দ্রকে দাংশন করিতে লাগিল। বাল্যকাল হইতে বরাবর বিহারী মহেন্দ্রর অন্তরালে পড়িয়াছিল। জগতের স্নেহ প্রেম সম্বন্ধে মহেন্দ্র দেবতার শুষ্ক নির্মলাই তাহার ভাগ্যে জুটিত। আজ মহেন্দ্র স্বয়ং প্রার্থী এবং বিহারী বিমুখ। তবু মহেন্দ্রকে ঠেলিয়া বিনোদিনী এই অরসিক বিহারীকেই বরণ করিল। মহেন্দ্র ও বিনোদিনীর 2-4খানি চিঠি পাইয়াছে, কিন্তু বিহারীর এ চিঠির কাছে তাহা নিতান্তই কৃত্রিম। তাহা নির্বোধকে ভুলাইবার শূন্য ছলনা। নতুন ঠিকানা জানাইবার জন্য গ্রামের ডাকঘরে মহেন্দ্রকে পাঠাইতে বিনোদিনীর ব্যগ্রতা মহেন্দ্রের মনে পড়িল এবং তার কারণ সে বুঝিতে পারিল। বিনোদিনী তাহার সমস্ত মন প্রাণ দিয়া বিহারীর চিঠির উত্তর পাইবার জন্য পথ চাহিয়া বসিয়া আছে। পূর্ব প্রথা মতো মরিব না থাকিলেও ভোজু বেহারা মহেন্দ্রকে চা এবং বাজার হইতে জল খাবার আনিয়া খাওয়াইল। মহেন্দ্র স্নান ভুলিয়া গেল। উত্তপ্ত বালুকার উপর দিয়া পথিক যেমন দ্রুত পদে চলে, মহেন্দ্র সেইরূপ ক্ষণে ক্ষণে বিনোদিনীর জ্বালাকর চিঠির ওপর দ্রুত চোখ বুলাইতে লাগিল। মহেন্দ্র পণ করিতে লাগিল বিনোদিনীর সঙ্গে আর কিছুতেই দেখা করিবে না, কিন্তু তাহার মনে হইল আর 2-1 দিন চিঠির জবাব না পাইলে বিনোদিনী বিহারীর বাড়িতে আসিয়া উপস্থিত হইবে এবং তাহার সমস্ত অবস্থা জানিতে পারিয়া সান্ত্বনা লাভ করিবে। সে সম্ভাবনা তাহার কাছে অসহ্য বোধ হইল। তখন চিঠিখানা পকেটে পুরিয়া মহেন্দ্র সন্ধ্যার কিছু পূর্বে পটলডাঙ্গার বাসায় আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্রের ম্লান অবস্থায় বিনোদিনীর মনে দয়া হল।
সে বুঝিতে পারিল মহেন্দ্র কাল রাত্রে হয়তো পথে পথে অনিদ্রা যাপন করিয়াছে। জিজ্ঞাসা করিল, কাল রাত্রে বাড়ি যাও নাই? মহেন্দ্র কহিল, না। বিনোদিনী ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আজ এখনো তোমার খাওয়া হয়নি নাকি? বলিয়া সেবা পরায়ণ বিনোদিনী তৎক্ষণাৎ আহারের আয়োজন করিতে উদ্যত হইল। মহেন্দ্র কহিল, থাক থাক, আমি খাইয়া আসিয়াছি। বিনোদিনী, কোথায় খাইয়াছ? মহেন্দ্র, বিহারীদের বাড়িতে। মুহূর্তের জন্য বিনোদিনীর মুখ পাংশুবর্ণ হইয়া গেল। মুহূর্তকাল নিরুত্তর থাকিয়া আত্মসংবরণ করিয়া বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারী ঠাকুরপো ভালো আছেন তো? মহেন্দ্র কহিল, ভালোই আছে। বিহারী যে পশ্চিমা চলিয়া গেল। মহেন্দ্র এমনভাবে বলিল যেন বিহারী আজই রওনা হইয়াছে। বিনোদিনীর মুখ আর একবার পাংশুবর্ণ হইয়া গেল। পুনর্বার আত্মসংবরণ করিয়া সে কহিল, এমন চঞ্চল লোক তো দেখি নাই। আমার সমস্ত খবর পাইয়াছেন বুঝি? ঠাকুরপো কি খুব রাগ করেছেন? মহেন্দ্র, তা না হইলে এই অসহ্য গরমের সময় কি মানুষ শখ করিয়া পশ্চিমে বেড়াইতে যায়? বিনোদিনী, আমার কথা কিছু বলিলেন নাকি? মহেন্দ্র, বলিবার আর কি আছে? এই লও বিহারীর চিঠি। বলিয়া চিঠিখানা বিনোদিনীর হাতে দিয়া মহেন্দ্র তীব্র দৃষ্টিতে তাহার মুখের ভাব নিরীক্ষণ করিতে লাগিল। বিনোদিনী তাড়াতাড়ি চিঠি লইয়া দেখিল খোলা চিঠি, লেফাফার ওপর তাহারই হস্তাক্ষরে বিহারীর নাম লেখা। লেফাফা হইতে বাহির করিয়া দেখিল তাহারই লেখা সেই চিঠি। উল্টাইয়া পাল্টাইয়া কোথাও বিহারীর লেখার জবাব কিছুই দেখিতে পাইল না। একটুখানি চুপ করিয়া থাকিয়া বিনোদিনী মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল, চিঠিখানা তুমি পড়িয়াছ? বিনোদিনীর মুখের ভাব দেখিয়া মহেন্দ্রর মনে ভয়ের সঞ্চার হইল। সে পশ করিয়া মিথ্যা কথা কহিল, না। বিনোদিনী চিঠিখানা টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া পুনরায় তাহা কুটি কুটি করিয়া জানলায় বাহিরে ফেলিয়া দিল। মহেন্দ্র কহিল, আমি বাড়ি যাইতেছি। বিনোদিনী তাহার কোনো উত্তর দিল না। মহেন্দ্র, তুমি যেমন ইচ্ছা প্রকাশ করিয়াছ আমি তাহাই করিব। 7 দিন আমি বাড়িতে থাকিব। কলেজে আসিবার সময় প্রত্যাহ একবার এখানকার সমস্ত বন্দোবস্ত করিয়া খেমির হাতে দিয়া যাইব। দেখা করিয়া তোমাকে বিরক্ত করিব না। বিনোদিনী মহেন্দ্রর কোনো কথা শুনিতে পাইল কিনা কে জানে, কিন্তু কোনো উত্তর করিল না। খোলা জানলার বাহিরে অন্ধকার আকাশে চাহিয়া রইল। মহেন্দ্র তাহার জিনিসপত্র লইয়া বাহির হইয়া গেল। বিনোদিনী শূন্য গৃহে অনেকক্ষণ আড়ষ্টের মতো বসিয়া থাকিয়া অবশেষে নিজেকে যেন প্রাণপণ বলে সচেতন করিবার জন্য বক্ষে কাপড় ছিঁড়িয়া আপনার নিষ্ঠুরভাবে আঘাত করিতে লাগিল। খেমি শব্দ শুনিয়া ব্যস্ত হইয়া কহিল, বউ ঠাকুরন, করিতেছ কি? তুই যা এখান থেকে, বলিয়া গর্জন করিয়া উঠিয়া বিনোদিনী খেমিকে ঘর হইতে বাহির করিয়া দিল। তারপরে সশব্দে দ্বার রুদ্ধ করিয়া 2 হাত মুঠ করিয়া মাটিতে লুটিয়া পড়িয়া বানাহত জন্তুর মতো আর্তস্বরে কাঁদিতে লাগিল। এইরূপে বিনোদিনী নিজেকে বিক্ষত পরিশ্রান্ত করিয়া মূর্ছিতের মতো মুক্ত বাতায়নের তলে সমস্ত রাত্রি পড়িয়া রহিল। প্রাতকালে সূর্যলোক গৃহে প্রবেশ করিতেই তাহার হঠাৎ সন্দেহ হইল, বিহারী যদি না গিয়া থাকে, মহেন্দ্র যদি বিনোদিনীকে ভুলাইবার জন্য মিথ্যা বলিয়া থাকে। তৎক্ষণাৎ খেমিকে ডাকিয়া কহিল, খেমি, তুই এখনই যা, বিহারী ঠাকুরবার বাড়ি গিয়া তাহাদের খবর লইয়া আয়। খেমি ঘণ্টাখানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, বিহারীবাবুর বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ। দরজার ঘা দিয়া ভেতর হইতে বেহারা কহিল, বাবু বাড়িতে নাই, তিনি পশ্চিমে বেড়াইতে গেছেন। বিনোদিনীর মনে আর সন্দেহের কোনোই কারণ রহিল না। রাত্রেই মহেন্দ্র শয্যা ছাড়িয়া গেছে শুনিয়া রাজলক্ষ্মী বধূর প্রতি অত্যন্ত রাগ করিলেন। মনে করিলেন আশার লাঞ্ছনাতেই মহেন্দ্র চলিয়া গেছে। রাজলক্ষ্মী আশাকে জিজ্ঞাসা করিলেন, মহেন্দ্র কাল রাত্রে চলিয়া গেল কেন? আশা মুখ নিচু করিয়া বলিল, জানি না মা। রাজলক্ষ্মী ভাবিলেন এটাও অভিমানের কথা। বিরক্ত হইয়া কহিলেন, তুমি জানো না তো কে জানিবে? তাহাকে কিছু বলিয়াছিলে? আশা কেবলমাত্র বলিল, না। রাজলক্ষ্মী বিশ্বাস করিলেন না। এ কি কখনো সম্ভব হয়? জিজ্ঞাসা করিলেন, কাল মহিন কখন গেল? আশা সংকীর্ণ হইয়া কহিল, জানি না। রাজলক্ষ্মী অত্যন্ত রাগিয়া উঠিয়া কহিলেন, তুমি কিছুই জানো না, কচি খুকি, তোমার সব চালাকি। আশারই আচরণে ও স্বভাব দোষেই যে মহেন্দ্র গৃহত্যাগী হইয়াছে, এ মতো রাজলক্ষ্মী তীব্র স্বরে ঘোষণা করিয়া দিলেন। আশা নতমস্তকে সেই ভর্ৎসনা বহন করিয়া নিজের ঘরে গিয়া কাঁদিতে লাগিল। সে মনে মনে ভাবিল, কেন যে আমাকে আমার স্বামী একদিন ভালোবাসিয়াছিল তাহা আমি জানি না, এবং কেমন করিয়া যে তাহার ভালোবাসা ফিরিয়া পাইব তাহাও আমি বলিতে পারি না।
যে লোক ভালোবাসে তাহাকে কেমন করিয়া খুশি করিতে হয় তাহার হৃদয় আপনি বলিয়া দেয়, কিন্তু যে ভালোবাসে না তাহার মন কি করিয়া পাইতে হয় আশা তাহার কি জানে। যে লোক অন্যকে ভালোবাসে তাহার নিকট হইতে সোহাগ লইতে যাওয়ার মতো এমন নিরতিশয় লজ্জাকর চেষ্টা সে কেমন করিয়া করিবে। সন্ধ্যাকালে বাড়ির দৈবজ্ঞ ঠাকুর এবং তাহার ভগিনী আশ্চর্য ঠাকুরন আসিয়াছেন। ছেলের গ্রহ শান্তির জন্য রাজলক্ষ্মী ইহদিগাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। রাজলক্ষ্মী একবার বৌমার কোষ্ঠী এবং হাত দেখিবার জন্য দৈবজ্ঞকে অনুরোধ করিলেন এবং সেই উপলক্ষে আশাকে উপস্থিত করিলেন। পরের কাছে নিজের দুর্ভাগ্য আলোচনার সংকোচ একান্ত কুণ্ঠিত হইয়া আশা কোনো মতে তাহার হাত বাহির করিতে বসিয়াছেন। এমন সময় রাজলক্ষ্মী তাহার ঘরের পার্শ্বস্থ দ্বীপহীন বারান্দা দিয়া মৃদু জুতার শব্দ পাইলেন। কে যেন গোপনে চলিয়া যাইবার চেষ্টা করিতেছে। রাজলক্ষ্মী ডাকিলেন, কে ও? প্রথমে সাড়া পাইলেন না, তারপর আবার ডাকিলেন, কে যায় গো? তখন নিরুত্তর মহেন্দ্র ঘরের মধ্যে প্রবেশ করিল। আশা খুশি হইবে কি মহেন্দ্রর লজ্জা দেখিয়া লজ্জায় তাহার হৃদয় ভরিয়া গেল। মহেন্দ্রকে এখন নিজের বাড়িতেও চোরের মতো প্রবেশ করিতে হয়। দৈবজ্ঞ এবং আশ্চর্য ঠাকুরন বসিয়া আছেন বলিয়া তাহার আরও লজ্জা হইল। সমস্ত পৃথিবীর কাছে নিজের স্বামীর জন্য যে লজ্জা, ইহাই আশার দুঃখের চেয়ে যেন বেশি হইয়া উঠিয়াছে। রাজলক্ষ্মী যখন মৃদুস্বরে বৌমা বলিলেন, বৌমা, পার্বতীকে বলিয়া দাও মইনের খাবার গুছিয়ে আনে, তখন আশা বলিল, মা, আমি আনিতেছি। বাড়ির দাসদাসীদের দৃষ্টি হইতে সে মহেন্দ্রকে ঢাকিয়া রাখিতে চায়। এদিকে আশ্চর্য ও তাহার ভগিনীকে দেখিয়া মহেন্দ্র মনে মনে অত্যন্ত রাগ করিল। তাহার মতে ও স্ত্রী দৈব সহায়ে তাহাকে বশ করিবার জন্য এই অশিক্ষিত মূঢ়দের সহিত নির্লজ্জভাবে ষড়যন্ত্র করিতেছে। ইহা মহেন্দ্রর কাছে অসহ্যবোধ হইল। ইহার উপর যখন আশ্চর্য ঠাকুরন কণ্ঠস্বরে অতিরিক্ত মধুমাখা স্নেহরসের সঞ্চার করিয়া জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো বাবা? তখন মহেন্দ্র আর বসিয়া থাকিতে পারিলেন না। কুশল প্রশ্নের কোনো উত্তর না দিয়া কহিল, মা, আমি একবার উপরে যাইতেছি। মা ভাবিলেন মহেন্দ্র বুঝি শয়নগৃহে বিরলে বধূর সঙ্গে কথাবার্তা কহিতে চায়। অত্যন্ত খুশি হইয়া তাড়াতাড়ি রন্ধনশালায় নিজে গিয়ে আশাকে কহিলেন, যাও যাও, তুমি একবার শীঘ্র উপরে যাও, মহিনের কি বুঝি দরকার আছে। আশা দুরু দুরু বক্ষে সসংকোচ পদক্ষেপে উপরে গেল। শাশুড়ির কথা সে মনে করিয়াছিল মহেন্দ্র বুঝি তাহাকে ডাকিয়াছে, কিন্তু ঘরের মধ্যে কোনো মতেই হঠাৎ ঢুকিতে পারিল না। ঢুকিবার পূর্বে আশা অন্ধকারের দ্বারে অন্তরালে মহেন্দ্রকে দেখিতে লাগিল। মহেন্দ্র তখন অত্যন্ত শূন্য হৃদয়ে নিজের বিছানায় পড়িয়া তাকিয়া ঠেস দিয়া কড়িকাঠ পর্যালোচনা করিতেছিল। এই তো সেই মহেন্দ্র, সেই সবই, কিন্তু কি পরিবর্তন! এই ক্ষুদ্র শয়নঘরটিকে একদিন মহেন্দ্র স্বর্গ করিয়া তুলিয়াছিল, আজ কেন সেই আনন্দ স্মৃতিতে পবিত্র ঘরটিকে মহেন্দ্র অপমান করিতেছে? এত কষ্ট, এত বিরক্তি, এত চাঞ্চল্য যদি, তবে ও শয্যায় আর বসিও না মহেন্দ্র। এখানে আসিও যদি মনে না পড়ে সেই সমস্ত পরিপূর্ণ গভীর রাত্রি, সেই সমস্ত সুনিবিড় মধ্যাহ্ন, আত্মহারা কর্মবিস্তৃতি, ঘন বর্ষার দিন, দক্ষিণ বায়ুকম্পিত বসন্তের বিহুবল সন্ধ্যা, সেই অনন্ত অসীম অসংখ্য অনির্বচনীয় কথাগুলি, তবে এ বাড়িতে অন্য অনেক ঘর আছে, কিন্তু এই ক্ষুদ্র ঘরটিতে আর এক মুহূর্তও নহে। আশা অন্ধকারে দাঁড়াইয়া যতই মহেন্দ্রকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল, ততই তাহার মনে হইতে লাগিল মহেন্দ্র এইমাত্র সেই বিনোদিনীর কাছ হইতে আসিতেছে। তার অঙ্গে সেই বিনোদিনীর স্পর্শ, তার চোখে সেই বিনোদিনীর মূর্তি, কানে সেই বিনোদিনীর কণ্ঠস্বর, মনে সেই বিনোদিনীর বাসনা একেবারে লিপ্ত জড়িত হইয়া আছে। এই মহেন্দ্রকে আশা কেমন করিয়া পবিত্র ভক্তি দেবে? কেমন করিয়া একাগ্র মনে বলিবে, এসো আমার অনন্য পরায়ণ হৃদয়ের মধ্যে এসো, আমার অটলনিষ্ঠ সতীপ্রেমের শুভ্র শতদলের ওপর তোমার চরণ দুখানি রাখো। সে তাহার মাসির উপদেশ, পুরাণের কথা, শাস্ত্রের অনুশাসন কিছুই মানিতে পারিল না। এই দাম্পত্য স্বর্গচ্যুত মহেন্দ্রকে সে আর মনের মধ্যে দেবতা বলিয়া অনুভব করিল না। সে আজ বিনোদিনীর কলঙ্ক পারাবারের মধ্যে তাহার হৃদয় দেবতাকে বিসর্জন দিল। সেই প্রেমশূন্য রাত্রির অন্ধকারে তাহার কানের মধ্যে
বুকের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, তার সর্বাঙ্গে রক্তস্রোতের মধ্যে, তার চারিদিকে সমস্ত সংসারে, তার আকাশের নক্ষত্রে, তার প্রাচীর বেষ্টিত নিভৃত ছাদটিতে, তার শয়নগৃহের পরিত্যক্ত বিরহ শয্যাতলে একটি ভয়ানক গম্ভীর ব্যাকুলতার সঙ্গে বিসর্জনের বাদ্য বাজিতে লাগিল। বিনোদিনীর মহেন্দ্র যেন আশার পক্ষে পরপুরুষ, যেন পরপুরুষেরও অধিক। এমন লজ্জার বিষয় যেন অতি বড় অপরিচিতরও নহে। সে কোনো মতেই ঘরে প্রবেশ করিতে পারিল না। একসময় কড়িকাঠ হইতে মহেন্দ্রের অন্যমনস্ক দৃষ্টি সম্মুখের দেয়ালের দিকে নামিয়া আসিল। তাহার দৃষ্টি অনুসরণ করিয়া আশা দেখিল সম্মুখের দেয়ালে মহেন্দ্রের ছবির পাশেই আশার একখানি ফটোগ্রাফ ঝুলানো রহিয়াছে। ইচ্ছা হইল সেখানা আঁচল দিয়া ঝাঁপিয়া ফেলে, টানিয়া ছিঁড়িয়া লইয়া আসে। অভ্যাসবশত কেন যে সেটা চোখে পড়ে নাই, কেন যে সে এতদিন সেটা নামাইয়া ফেলিয়া দেয় নাই, তাহাই মনে করিয়া সে আপনাকে ধিক্কার দিতে লাগিল। তাহার মনে হইল যেন মহেন্দ্র মনে মনে হাসিতেছে, এবং তাহার হৃদয়ের আসনে যে বিনোদিনীর মূর্তি প্রতিষ্ঠিত, সেও যেন তাহার জোড়া ভুরুর ভিতর হইতে ওই ফটোগ্রাফের প্রতি সহাস্য কটাক্ষপাত করিতেছে। অবশেষে বিরক্ত পীড়িত মহেন্দ্রর দৃষ্টি দেয়াল হইতে নামিয়া আসিল। আশা আপনার মূর্খতা ঘুচাইবার জন্য আজকাল সন্ধ্যার সময় কাজকর্ম ও শাশুড়ির সেবা হইতে অবকাশ পাইলে অনেক রাত্রি পর্যন্ত নির্জনে অধ্যয়ন করিত। তার সেই অধ্যয়নের খাতাপত্র বইগুলি ঘরের একধারে গোছানো ছিল। হঠাৎ মহেন্দ্র অলসভাবে তাহারই একখানা খাতা টানিয়া লইয়া খুলিয়া দেখিতে লাগিল। আশার ইচ্ছা করিল চিৎকার করিয়া ছুটিয়া সেখানা কাড়িয়া লইয়া আসে। তাহার কাছা হাতের অক্ষরগুলির প্রতি মহেন্দ্রের হৃদয়হীন বিদ্রূপ দৃষ্টি কল্পনা করিয়া সে আর এক মুহূর্ত দাঁড়াইতে পারিল না। দ্রুত পদে নিচে চলিয়া গেল, পদশব্দ গোপন করিবার চেষ্টাও করিল না। মহেন্দ্র আহার সমস্তই প্রস্তুত হইয়াছিল। রাজলক্ষ্মী মনে করিতেছিল মহেন্দ্র বৌমার সঙ্গে রহস্যলাভে প্রবৃত্ত আছে, সেই জন্য খাবার লইয়া গিয়া মাঝখানে ভঙ্গ দিতে তাহার প্রবৃত্তি হইতেছিল না। আশাকে নিচে আসিতে দেখিয়া তিনি ভোজনস্থলে আহার লইয়া মহেন্দ্রকে খবর দিলেন। মহেন্দ্র খাইতে উঠিবা মাত্র আশা ঘরের মধ্যে ছুটিয়া গিয়া নিজের ছবিখানা ছিঁড়িয়া লইয়া ছাদের প্রাচীর ডিঙাইয়া ফেলিয়া দিল, এবং তাহার খাতাপত্রগুলো তাড়াতাড়ি তুলিয়া লইয়া গেল। আহারান্তে মহেন্দ্র শয়নগৃহে আসিয়া দেখিল রাজলক্ষ্মী বধূকে কাছাকাছি কোথাও খুঁজিয়া পাইলেন না। অবশেষে একতলার রন্ধনশালায় আসিয়া দেখিলেন আশা তাহার জন্য দুধ জাল দিতেছে। কোনো আবশ্যক ছিল না, কারণ যে দাসী রাজলক্ষ্মী রাত্রে দুধ প্রতিদিন জাল দিয়া থাকে সে নিকটেই ছিল, এবং আশার এই অকারণ উৎসাহে আপত্তি প্রকাশ করিতেছিল। বিশুদ্ধ জলের দ্বারা পূরণ করিয়া দুধের যে অংশটুকু সে হরণ করিত, সেটুকু আজ ব্যর্থ হইবার সম্ভাবনা সে মনে মনে ব্যাকুল হইতেছিল। রাজলক্ষ্মী কহিলেন, এ কি বৌমা, এখানে কেন? যাও, ওপরে যাও। আশা উপরে গিয়া তাহার শাশুড়ির ঘর আশ্রয় করিল। রাজলক্ষ্মী বধূর ব্যবহারে বিরক্ত হইলেন, ভাবিলেন যদি বা মহেন্দ্র মায়াবিনীর মায়া কাটাইয়া ক্ষণকালের জন্য বাড়ি আসিল, বউ রাগারাগি মান অভিমান করিয়া আবার তাহাকে বাড়ি ছাড়া করিবার চেষ্টায় আছে। বিনোদিনীর ফাঁদে মহেন্দ্র যে ধরা পড়িল সে তো আশারই দোষ। পরপুরুষ তো স্বভাবতই বিপথে যাইবার জন্য প্রস্তুত। স্ত্রীর কর্তব্য তাহাকে ছলে বলে কৌশলে সিধা পথে রাখা। রাজলক্ষ্মী তীব্র ভর্ৎসনার স্বরে কহিলেন, তোমার একই রকম ব্যবহার বৌমা। তোমার ভাগ্যক্রমে স্বামী যদি ঘরে আসিলেন, তুমি মুখ হাড়িপনা করিয়া এমন কোণে কোণে লুকাইয়া বেড়াইতেছ কেন? আশা নিজেকে অপরাধিনী জ্ঞান করিয়া অঙ্কুশাহ চিত্তে উপরে চলিয়া গেল, এবং মনে দ্বিধা করিবার অবকাশ মাত্র না দিয়া এক নিঃশ্বাসে ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হইল। 10টা বাজিয়া গেছে। মহেন্দ্র ঠিক সেই সময় বিছানার সম্মুখে দাঁড়াইয়া অনাবশ্যক দীর্ঘকাল ধরিয়া চিন্তিত মুখে মশারি ঝাড়িতেছে। বিনোদিনীর ওপরে তাহার মনে একটি তীব্র অভিমানের উদয় হইয়াছে। সে মনে মনে বলিতেছিল, বিনোদিনী কি আমাকে তাহার এমনই তীতদাস বলিয়া নিশ্চয়ই স্থির করিয়া রাখিয়াছে যে আশার কাছে আমাকে পাঠাইতে তাহার মনে লেশমাত্র আশঙ্কা জন্মিল না। আজ হইতে যদি আমি আশার প্রতি আমার কর্তব্য পালন করি, তবে বিনোদিনী কাহাকে আশ্রয় করিয়া এই পৃথিবীতে দাঁড়াইবে? আমি কি এতই অপদার্থ যে এই কর্তব্য পালনের ইচ্ছা আমার পক্ষে একেবারেই অসম্ভব? বিনোদিনীর কাছে কি শেষকালে আমার এই পরিচয় হইল? শ্রদ্ধাও হারাইলাম, ভালোবাসাও পাইলাম না, আমাকে অপমান করিতে তাহার দ্বিধা হইল না। মহেন্দ্র মশারির সম্মুখে দাঁড়াইয়া দৃঢ়চিত্তে প্রতিজ্ঞা করিতেছিল
বিনোদিনীর এই স্পর্ধার সে প্রতিবাদ করিবে। যেমন করিয়া হোক আশার প্রতি হৃদয়কে অনুকূল করিয়া বিনোদিনীকৃত অবমাননার প্রতিশোধ দিবে। আশাকেই ঘরে প্রবেশ করিল। মহেন্দ্র অন্যমনস্ক মশারি ঝাড়া অমনি বন্ধ হইয়া গেল। কি বলি আশার সঙ্গে সে কথা আরম্ভ করিবে, সে এক অতি দুরূহ সমস্যা উপস্থিত হইল। মহেন্দ্র কাষ্ঠ হাসি হাসিয়া হঠাৎ তাহার যে কথাটি মুখে আসিল তাহাই বলিল। কহিল, তুমি দেখিলাম আমার মতো পড়ায় মন দিয়াছ। খাতাপত্র এই যে এখানে দেখিয়াছিলাম সেগুলি গেল কোথায়? কথাটা যে কেবল খাপচারা শুনাইল তাহা নয়, আশাকে যেন মারিল। মূঢ় আশা যে শিক্ষিত হইবার চেষ্টা করিতেছে সেটা তাহার বড় গোপন কথা। আশা স্থির করিয়াছিল এ কথাটা বড়ই হাস্যকর। তাহার এই শিক্ষা লাভের সংকল্প যদি কাহারও হাস্য বিদ্রুপের লেশমাত্র আবাস হইতে গোপন করিবার বিষয় হয়, তাহা তবে বিশেষরূপে মহেন্দ্রর। সেই মহেন্দ্র যখন এতদিন পরে প্রথম সম্ভাষণ হাসিয়া সেই কথাটারই অবতারণা করিল, তখন নিষ্ঠুর বেত্রাহত শিশুর কোমল দেহের মতো আশার সমস্ত মনটা সংকুচিত ব্যথিত হইতে লাগিল। সে আর কোনো উত্তর না দিয়া মুখ ফিরাইয়া টিপায়ের প্রান্ত ধরিয়া দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র উচ্চারণ মাত্র বুঝিয়াছিল কথাটা ঠিক সঙ্গত, ঠিক বয়সাপেক্ষ নয়, ঠিক সময় উপযোগী হয় নাই। কিন্তু বর্তমান অবস্থায় উপযোগী কথাটা যে কি হইতে পারে তাহা মহেন্দ্র কিছুতেই ভাবিয়া পাইল না। মাঝখানের এত বড় বিপ্লবের পরে পূর্বের ন্যায় কোনো সহজ কথা ঠিকমতো শুনায় না। হৃদয়ও একেবারে মুখ, কোনো নতুন কথা বলিবার জন্য সে প্রস্তুত নহে। মহেন্দ্র ভাবিল বিছানার ভিতর ঢুকিয়া পড়িলে সেখানকার নিভৃত বেষ্টনের মধ্যে হয়তো কথা কওয়া সহজ হইবে। এই ভাবিয়া মহেন্দ্র আবার মশারির বহির্ভাগ কোঁচা দিয়া ঝাড়িতে লাগিল। নতুন অভিনেতা রঙ্গভূমিতে প্রবেশের পূর্বে যেমন উৎকণ্ঠার সঙ্গে নেপথ্য দ্বারা দাঁড়াইয়া নিজের অভিনেতব্য বিষয় মনে মনে আবৃত করিয়া দেখিতে থাকে, মহেন্দ্র সেইরূপ মশারির সম্মুখে দাঁড়াইয়া মনে মনে তাহার বক্তব্য কর্তব্য আলোচনা করিতে লাগিল। এমন সময় অত্যন্ত মৃদু একটি শব্দ শুনিয়া মহেন্দ্র ঘুরিয়া ফিরিয়া দেখিল আশা ঘরের মধ্যে নাই। পরদিন প্রাতে মহেন্দ্র মাকে বলিল, মা, পড়াশুনোর জন্য আমার একটি নিরিবিলি স্বতন্ত্র ঘর চাই। কাকিমা যে ঘরে থাকিতেন সেই ঘরে আমি থাকিব। মা খুশি হইয়া উঠিলেন, তবে তো মহিন বাড়িতেই থাকিবে, তবে তো বৌমার সঙ্গে মিটমাট হইয়া গেছে। আমার এমন সোনার বউকে কি মহিন চিরদিন অনাদর করিতে পারে? এই লক্ষ্মীকে ছাড়িয়া কোথাকার সেই মায়াবিনী ডাইনিটাকে লইয়া কতদিন বা মানুষ ভুলিয়া থাকিবে? মা তাড়াতাড়ি কহিলেন, তা বেশ তো মহিন, বলিয়া তখনই চাবি বাহির করিয়া রুদ্ধঘর খুলিয়া ঝাড়া ঝোড়া ধুমধাম বাঁধিয়া দিল। বউ, ও বউ, বউ কোথায় গেল? অনেক সন্ধানে বাড়ির এক কোণ হইতে সংকুচিতা বধূকে বাহির করিয়া আনা হইল। একলা সাপ জাজিম বাহির করিয়া দাও, এ ঘরে টেবিল নাই, এখানে একটা টেবিল পাতিয়া দিতে হইবে। এ আলো তো এখানে চলিবে না, ওপর হইতে ল্যাম্পটা পাঠাইয়া দাও। এই রূপে উভয়ে মিলিয়া এই বাড়িটির রাজাধিরাজের জন্য অন্নপূর্ণার ঘরে বিস্তৃত রাজাসন প্রস্তুত করিয়া দিলেন। মহেন্দ্র সেবাকারিণীদের প্রতি ভূক্ষেপ মাত্র না করিয়া গম্ভীর মুখে খাতাপত্র বহি লইয়া ঘরে বসিল এবং সময়ের লেশমাত্র অবব্যয় না করিয়া তৎক্ষণাৎ পড়িতে আরম্ভ করিল। সন্ধ্যাবেলায় আহারের পর মহেন্দ্র পুনরায় পড়িতে বসিয়া গেল। সে ওপরে তাহার শয়ন ঘরে শুইবে কি নিচে শুইবে তাহা কেহ বুঝিতে পারিল না। রাজলক্ষ্মী বহু যত্নে আশাকে আড়ষ্ট পুতুলের মতো সাজাইয়া কহিলেন, যাও তো বৌমা, মহিনকে জিজ্ঞাসা করিয়া এসো তার বিছানা কি উপরে হইবে? এ প্রস্তাবের আশার পা কিছুতেই সরিল না। সে নীরবে নতমুখে দাঁড়াইয়া রহিল। রুষ্ট রাজলক্ষ্মী তাহাকে তীব্র ভর্ৎসনা করিতে লাগিলেন। আশা বহু কষ্টে ধীরে ধীরে দ্বারের কাছে গেল, কিছুতেই আর অগ্রসর হইতে পারিল না। রাজলক্ষ্মী দূর হইতে বধূর এই ব্যবহার দেখিয়া বারান্দার প্রান্তে দাঁড়াইয়া ক্রুদ্ধ ইঙ্গিত করিতে লাগিলেন। আশা মারিয়া হইয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। মহেন্দ্র পশ্চাতে পদশব্দ শুনিয়া বই হইতে মাথা না তুলিয়া কহিল, এখনো আমার দেরি আছে, আবার কাল ভোরে উঠিয়া পড়িতে হইবে, আমি এইখানেই শইব। কি লজ্জা! আশা কি মহেন্দ্রকে উপরের ঘরে শুইতে যাইবার জন্য সাধিতে আসিয়াছিল? ঘর হইতে সে বাহির হইতেই রাজলক্ষ্মীকে বিরক্তিস্বরে জিজ্ঞাসা করিলেন, কি হইল কি? আশা কহিল, তিনি এখনো পড়িতেছেন, নিচেই শুইবেন, বলিয়া সে নিজের অপমানিত শয়নগৃহে প্রবেশ করিলেন। কোথাও তাহার সুখ নাই। সমস্ত পৃথিবী সর্বত্রই যেন মধ্যাহ্নের মরুভূতলের মতো তপ্ত হইয়া উঠিয়াছে। খানিক রাতে আশার শয়নগৃহের রুদ্ধ দ্বারে ঘা পড়িল। বউ, বউ, দরজা খোলো। আশা তাড়াতাড়ি দ্বার খুলিয়া দিল।
রাজলক্ষ্মী তাহার হাঁপানি লইয়া সিঁড়িতে উঠিয়া কষ্টে নিঃশ্বাস লইতেছিল। ঘরে প্রবেশ করিয়াই তিনি বিছানায় বসিয়া পড়িলেন ও বাকশক্তি ফিরিয়া আসিতেই ভাঙা গলায় কহিলেন, বউ, তোমার রকম কি? ওপরে আসিয়া দ্বার বন্ধ করিয়াছ যে? এখন কি এইরকম রাগারাগি করিবার সময়? এত দুঃখেও তোমার ঘটে বুদ্ধি আসিল না? যাও, নিচে যাও। আশা মৃদুস্বরে কহিল, তিনি একলা থাকিবেন বলিয়াছেন। রাজলক্ষ্মী একলা থাকিবে বলিলেই হইল? রাগের মুখে সে কি কথা বলিয়াছে? তাই শুনিয়া অমনি বাকিয়া বসিতে হইবে? এত অভিমানী হইলে চলে না। যাও, শীঘ্র যাও। দুঃখের দিনে বধূর কাছে শাশুড়ির আর লজ্জা নাই। তাহার হাতে যে কিছু উপায় আছে তাহাই দিয়ে কোনো মতে তাহাকে বাঁধিতে হইবে। আবেগের সহিত কথা কহিতে কহিতে রাজলক্ষ্মী পুনরায় অত্যন্ত শ্বাসকষ্ট হইল। কতকটা সংবরণ করিয়া তিনি উঠিলেন। আশাও দ্বিরুক্তি না করিয়া তাহাকে ধরিয়া লইয়া নিচে চলিল। রাজলক্ষ্মীকে আশা তাহার শয়নঘরে বিছানায় বসাইয়া তাকিয়া বালিশগুলো পিঠের কাছে ঠিক করিয়া দিতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, থাক বৌমা, থাক। সুবোধকে ডাকিয়া দাও। তুমি যাও, আর দেরি করিও না। আশা এবার আর দ্বিধামাত্র কইল না। শাশুড়ির ঘর হইতে বাহির হইয়া একেবারে মহেন্দ্রর ঘরে গিয়ে উপস্থিত হইল। মহেন্দ্রের সম্মুখে টেবিলের ওপর খোলা বই পড়িয়া আছে। সে টেবিলের ওপর দু পা তুলিয়া দিয়া চৌকির ওপর মাথা রাখিয়া এক মনে কি ভাবিতেছিল। পশ্চাদে পদশব্দ শুনিয়া একেবারে চমকাইয়া উঠিয়া ফিরিয়া তাকাইল, যেন কাহারও ধ্যানে নির্মগ্ন ছিল। হঠাৎ ভোরম হইয়াছিল, সেই বুঝি আসিয়াছে। আশাকে দেখিয়া মহেন্দ্র সংযত হইয়া পা নামাইয়া খোলা বইটা কোলে টানিয়া লইল। মহেন্দ্র আজ মনে মনে আশ্চর্য হইল। আজকাল তো আশা এমন অসংকোচে তাহার সম্মুখে আসে না। দৈবাৎ তাহাদের উভয়ের সাক্ষাৎ হইলে সে তখনই চলিয়া যায়। আজ এত রাত্রে এমন সহজে সে যে তাহার ঘরে আসিয়া প্রবেশ করিল, এ বড় বিস্ময়কর। মহেন্দ্র তাহার বই হইতে মুখ না তুলিয়াই বুঝিল আশার আজ চলিয়া যাইবার লক্ষণ নহে। আশা মহেন্দ্রের সম্মুখে স্থিরভাবে আসিয়া দাঁড়াইল। তখন মহেন্দ্র আর পরিবার ভান করিতে পারিল না। মুখ তুলিয়া চাহিল। আশা স্পষ্ট স্বরে কহিল, মার হাঁপানি বাড়িয়াছে, তুমি একবার তাহাকে দেখিলে ভালো হয়। মহেন্দ্র, তিনি কোথায় আছেন? আশা, তাহার শোবার ঘরেই আছেন, ঘুমাইতে পারিতেছেন না। মহেন্দ্র, তবে চলো, তাহাকে দেখিয়া আসিগে। অনেক দিনের পর আশার সঙ্গে এইটুকু কথা কইয়া মহেন্দ্র যেন অনেকটা হালকা বোধ করিল। নীরবতা যেন দুর্ভেদ্য দুর্গ প্রাচীরের মতো স্ত্রী পুরুষের মাঝখানে কালো ছায়া ফেলিয়া দাঁড়াইয়াছিল। মহেন্দ্রের তরফ হইতে তাহা ভাঙিবার কোনো অস্ত্র ছিল না। এমন সময় আশা স্বহস্তে কেল্লার একটি ছোট দ্বার খুলিয়া দিল। রাজলক্ষ্মী দ্বারের বাহিরে আশা দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র ঘরে প্রবেশ করিল। মহেন্দ্রকে অসময়ে ঘরে আসিতে দেখিয়া রাজলক্ষ্মী ভীত হইলেন। ভাবিলেন, বুঝিবা আশার সঙ্গে রাগারাগি করিয়া আবার সে বিদায় লইতে আসিয়াছে। কহিল, মহিন, এখনো ঘুমাস নাই? মহেন্দ্র কহিল, মা, তোমার সেই হাঁপানি কি বাড়িয়াছে? এতদিন পরে এই প্রশ্ন শুনিয়া মার মনে বড় অভিমান জন্মিল। বুঝিলেন, বউ গিয়া বলাতেই আজ মহিন মার খবর লইতে আসিয়াছে। এই অভিমানের আবেগে তাহার বক্ষ আরো আন্দোলিত হইয়া উঠিল। কষ্টে বাক্য উচ্চারণ করিয়া বলিলেন, যা, তুই শুতে যা, আমারও কিছুই না। মহেন্দ্র, না মা, একবার পরীক্ষা করিয়া দেখা ভালো, এ ব্যাম উপেক্ষা করিবার জিনিস নহে। মহেন্দ্র জানিত তাহার মাতার হৃৎপিণ্ডের দুর্বলতা আছে। এই কারণে এবং মাতার মুখশ্রীর লক্ষণ দেখিয়া সে উদ্বেগ অনুভব করিল। মা কহিলেন, পরীক্ষা করিবার দরকার নাই, আমার এ ব্যাম সারিবার নহে। মহেন্দ্র কহিল, আচ্ছা, আজ রাতের মতো একটু ঘুমের ওষুধ আনিয়া দিতেছি, কাল ভালো করিয়া দেখা যাইবে। রাজলক্ষ্মী, ঢের ওষুধ খাইয়াছি, ওষুধে আমার কিচ্ছু হয় না। যাও মহিন, অনেক রাত হইয়াছে, তুমি ঘুমাইতে যাও। মহেন্দ্র, তুমি একটু সুস্থ হইলেই আমি যাইব। তখন অভিমানিনী রাজলক্ষ্মী দ্বারের অন্তরালবর্তিনী বধূকে সম্বোধন করিয়া বলিলেন, বউ, কেন তুমি এই রাত্রে মহেন্দ্রকে বিরক্ত করিবার জন্য এখানে আনিয়াছ? বলিতে বলিতে তাহার শ্বাসকষ্ট আরো বাড়িয়া উঠিল। তখন আশা ঘরের মধ্যে প্রবেশ করিয়া মৃদু অথচ দৃঢ়স্বরে মহেন্দ্রকে কহিল, যাও, তুমি শুইতে যাও, আমি মার কাছে থাকিব। মহেন্দ্র আশাকে আড়ালে ডাকিয়া লইয়া কহিল,
আমি একটা ওষুধ আনাইতে পাঠাইলাম। শিশের 2 দাগ থাকিবে, 1 দাগ খাওয়াইয়া যদি ঘুম না আসে তবে 1 ঘন্টা পরে আর 1 দাগ খাওয়াইয়া দিও। রাত্রে বাড়িলে আমাকে খবর দিতে ভুলিও না। এই বলিয়া মহেন্দ্র নিজের ঘরে ফিরিয়া গেল। আশা আজ তাহার কাছে যে মূর্তিতে দেখা দিল এ যেন মহেন্দ্রের পক্ষে নতুন। এ আশার মধ্যে সংকোচ নাই, দীনতা নাই। এ আশা নিজের অধিকারের মধ্যে নিজে অধিষ্ঠিত। সেটুকুর জন্য মহেন্দ্রের নিকট সে ভিক্ষা প্রার্থনী নহে। নিজের স্ত্রীকে মহেন্দ্র উপেক্ষা করিয়াছে, কিন্তু বাড়ির বধূর প্রতি তার সংগ্রাম জন্মিল। আশা তাহার প্রতি যত্নবশত মহেন্দ্রকে ডাকিয়া আনিয়াছে, ইহাতে রাজলক্ষ্মী মনে মনে খুশি হইলেন। মুখে বলিলেন, বৌমা, তোমাকে শুতে পাঠাইলাম, তুমি আবার মহেন্দ্রকে টানিয়া আনিলে কেন? আশা তাহার উত্তর না দিয়া পাখা হাতে তাহার পশ্চাতে বসিয়া বাতাস করিতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, যাও বৌমা, শুতে যাও। আশা মৃদুস্বরে কহিল, আমাকে এইখানে বসিতে বলিয়া গেছেন। আশা জানিত মহেন্দ্র মাতার সেবায় তাহাকে নিয়োগ করিয়া গেছে। এ খবরে রাজলক্ষ্মী খুশি হইবেন।